It's hard to turn the page when you know someone won't be in the next chapter, but the story must go on. আবিদ নামটা যেন মায়ের জন্য সবচেয়ে কাছের। মাঝে মাঝে মনে হয় আবিদ নামটা তার সাথে ওতপ্রোতভাবে জুড়েই গেছে। এমন সময়ের কথা আজ বলছি যখন আমরা ভালোবাসা মানেই দূর থেকে দেখে মনে শান্তি পাওয়াকে বুঝতাম। আমি সেই সময়কার কথা বলছি যখন ঘরে ঘরে টেলিফোন তো ছিল, কিন্তু ফোন দেওয়ার বা ধরার মতো সাহস কোনো প্রেমিক বা প্রেমিকার হতো না। তখন চিঠির প্রচলন শেষ প্রায়। ঘরে ঘরে বড়দের হাতে ছোট ছোট বাটন ফোন। প্রেমিক প্রেমিকারা মা বাবার মোবাইল চুরি করে লুকিয়ে জয় সিমে 2 টাকা 45 পয়সা দিয়ে 45 মিনিট কিনে কথা বলতো। আমি তখনকার কথা বলছি যখন তাহসান মাত্রই মিথিলার সাথে বিয়ে করে নতুন সংসার গড়ে তুলেছে। আমি মায়া আর আবিদের কথা বলছি। অসম প্রেমের এক অনির্দিষ্ট ভবিষ্যতের কাহিনীটা বলছি। না, তারা সমবয়সী প্রেমিক প্রেমিকা না। তারা মোহের বশে প্রেমে পড়া জেনারেশন না। তাদের জন্য কখনোই রাত জেগে কথা বলা, চ্যাটিং করা, ঘুরে ফিরে ডেটে যাওয়া, এই ডে সেই ডে বলে গিফট নেওয়ার নাম ভালোবাসা ছিল না। তাদের জন্য ভালোবাসা ছিল এক টুকরো অনুভূতি, এক খণ্ড সুখ। আসুন তাহলে তাদের গল্পটা শুরু করা যাক। মায়া তখন নতুন আসছে ঢাকায়, তার মা বাবা আর বড় ভাইয়ের সাথে। মায়া তখন বছরের মাঝামাঝি হতে ভর্তি হলো তাদের এলাকার একটি স্কুলে। সেখানে ষষ্ঠ শ্রেণীতে তাকে ভর্তি করানো হলো। বাবার সরকারি চাকরির বদলির জন্য তাদের এই ঝামেলা পোহাতে হলো। বাবা সকালে কাজে যাওয়ার সময় মায়াকে দিয়ে আসতো, আর মা দুপুর হলে মায়াকে নিয়ে আসতো। স্কুলে দিনগুলো ভালো যাচ্ছিল না মায়ের। গ্রামে থাকতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাওয়া মেয়েটা ঢাকায় সে কেমন মূর্ছা গেল। সে ইংলিশ মিডিয়ামে পড়েনি, সে গ্রামের সরকারি স্কুলের ছাত্র ছিল। এখন এলাকার একটা প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে তার জন্য সবকিছু ওলট পালট মনে হলো। ক্লাসে তার কোনো মেয়ে বান্ধবী ছিল না। ছেলেরা তার চুলে তেল আর চেহারায় লাগানো ভেজলিন নিয়ে দুষ্টামি করত। মেয়েরা তার সাথে এক বেঞ্চিতে বসে পড়তে চাইতো না। তাকে সবসময় গেও ভূত বলে পিছন সিটে বসতে হতো। মায়া নিরাশ হয়ে যেত। তার বলার মতো না সাহস থাকতো, না সে কিছু বলতে পারত। স্কুলের 2-1টা টিচার ছাড়া সবাই মায়াকে সবসময় অবহেলা করত। কথায় কথায় তার সাথে খারাপ ব্যবহার করত। মায়া আর স্কুলে যাইতে চাইতো না। সে একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। একদিন টিফিন টাইমে অনেকগুলো বড় বড় ছেলেমেয়েরা মায়েদের ক্লাসে ঢুকে পড়লো। তারা সবাই ছিল ক্লাস 9-10 স্টুডেন্ট। তখন ক্লাসে শুধু মায়াই ছিল, আর সবাই টিফিন টাইমে হয়তো খেতে অথবা খেলতে বের হয়েছে। মায়া তখন চুপচাপ বসে বাসা থেকে নিয়ে আসা রুটি আর ভাজি খাচ্ছিল। এতজনকে দেখে সে ভরকে গেল। সবাই মায়াকে দেখে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর এক একজন আশেপাশে রেখে যাওয়া মায়ের ক্লাসমেটদের ব্যাগ থেকে পানি খুঁজতে লাগলো, কিন্তু তারা কেউই পানি খুঁজে পেল না। রাগের মাথায় একজন একটা মেয়ের ব্যাগ মাটিতে ফেলে দিল। মায়া তা দেখে বলে উঠল, কি লাগবো আপনাগো? যা লাগবো আমারে কন, এমন কইরা হেগো বস্তা ফেলান কেন? মায়ের কথা শুনে সবাই তার দিকে তাকিয়ে হেসে দিল। মায়ার সরল মন বুঝলো না তার আঞ্চলিক ভাষা নিয়ে সবাই মজা করছে। সেও তাদের সাথে কিছু মিষ্টি হাসি বিনিময় করলো। তাকে হাসতে দেখে আরেক দফা সবাই হেসে উঠল। হাসতে হাসতে এক একজনের অবস্থা খারাপ। ওদের মধ্যে থেকে একজন বলল, আমাগো হানি লাগবো আফা, হানি। এই বলে হাসতে লাগলো। এইবার মায়া বুঝতে পারলো যে তারা তাকে নিয়ে মজা করছে, তার ভাষাকে অপমান করছে। এমনটা প্রথম দিন থেকেই তার সাথে হচ্ছে। তাই এইবার তার কোমল হৃদয় খুব বেশি আঘাত পেল। এতগুলো অচেনা মুখ তার দিকে কেমন তাচ্ছিল্য ভরে তাকিয়ে আছে। মায়া মাথা নিচু করে কেঁদে ফেললো। মায়ার কান্না দেখে সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো, যেন মায়া কোনো সং যাকে তাদের মনোরঞ্জনের জন্য বসিয়ে রাখা হয়েছে। হঠাৎ তাদের হাসি থেমে গেল। তারা দেখলো মায়া সত্যি সত্যি খুব বেশি কষ্ট পেয়েছে। তাই তারা তাদের হাসি বন্ধ করে দিল। ওদের থেকে একজন ছেলে মায়াকে প্রশ্ন করলো, এই মেয়ে, তোমার নাম কি? মায়া মাথা নিচু করে বলল, মায়াবতী। নামটা শুনে সবাই তার দিকে আরেকটু ভালো করে তাকালো। গায়ের রংটা রোদে পুড়ে হয়তো মলিন হয়ে গিয়েছে, কিন্তু চেহারাটা আসলেই মায়া পরিপূর্ণ, যেন আস্ত একটা কটন ক্যান্ডি। ছেলেটা তার হাত বাড়িয়ে বলল, আমি আবিদ, আমার বন্ধু হবে? মায়াকে এই প্রথম কেউ বন্ধুত্বের প্রস্তাব দিল। মায়া তো বিশ্বাসই করতে পারছিল না। সে তার কান্না মুছতে মুছতে বলল, হোমো। আবিদ এবার মুচকে হাসি দিয়ে বলল, তাহলে কিন্তু প্রতিদিন আমাদের পানি খাওয়াতে হবে। আর হ্যাঁ, আস্তে আস্তে কথাও আমাদের মতো বলতে হবে, শুদ্ধ ভাষা। ভয় নেই, আমরা তোমাকে শিখিয়ে দিব, ওকে? মায়া হাসতে হাসতে তার ব্যাগ থেকে 2 লিটারের একটা বোতল বের করে বলল, খায়েন, আমি প্রতিদিন লিয়া আহি বড় বোতল। সবাই তার সাইজ আর বোতলের সাইজ দেখে হেসে দিল। ঝুমা নামের মেয়েটা হাসতে হাসতে জিজ্ঞেস করলো, এই লিলিপুট, এই পুস্কো শরীরে এত পানি ধরে রাখো কিভাবে? মায়া তার কথা না বুঝতে পেরে বলল, আম্মা কয় বেশি বেশি পানি খাওন ভালো, আপনারা লন না? আবিদ তার পাশে বসে বলল, এইভাবে বলবে না, বলবে আপনারা নেন, বুঝলে? মায়া চোখ পিট পিট করে বলল। বুঝছি। আবিদ কপট বিরক্তি দেখিয়ে কথাটা বলল। আহা বলো। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ বুঝেছি। আবিদ মুচকি এসে মায়ের মাথার চুলগুলো একটু ঘেটে দিল।
গুড গার্ল। আজকে থেকে আমরা তোমার পানি বন্ধু, ঠিক আছে? জি। মায়া তার স্কুল জীবনের প্রথম কোনো বন্ধু পেল, সেও নাকি আবার এত বড়, তার পানি বন্ধু। সেদিন থেকে মায়ার একা রইল না, তার স্কুলে এক বন্ধু হলো আবিদ। তাদের স্কুলের মেট্রিকের ক্যান্ডিডেট আবিদ। প্রতিদিনের টিফিনের সময় হলে মায়ের চোখ খুশিতে ছলছল করত। কখন আসবে আবিদ তার থেকে পানি খেতে? আবিদ আসতো সাথে তার 2-3 জন বন্ধু আর বান্ধবীকে নিয়ে। আবিদ ও মায়াকে মায়ামণি বলে ডাকতো, আর ক্লাসের ফাঁকে অবসর হলে প্রায় মায়েদের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতো। মায়া খুব একা ছিল, তা আবিদ ভালো করেই বুঝতো। তাই তো সে মায়াকে সাপোর্ট করতে প্রতিবারই এগিয়ে যেত। যেমন সেদিন মায়ের টিফিনটা মায়ের ক্লাসের এক মেয়ে ইচ্ছে করে ডাস্টবিনে ফেলে দেয়। ফেলে দিয়ে সে যেন রাজ্য জয় করেছে এমন উল্লাসে মেতে ওঠে। মায়া খুব কষ্ট পায়। বাকিটা ক্লাস তাকে খালি পেটে থাকতে হবে ভেবে আবিদ তার নিজের টাকা দিয়ে মাকে টিফিন কিনে দেয়। 2 টাকার ঝালমুড়ি। নিজে 5 টাকার টিফিনের টাকা থেকে মায়ের জন্য নিয়ে আসে সে 2 টাকার ঝালমুড়ি। মায়া আবিদের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। আবিদ তার কথা শুনে হেসে হেসে বলে, ভাইয়া না, ভাইয়া। মায়া আবার বলে, ভাইয়া। আবার আবিদ তাকে শিখায়। ভাইয়া না, ভাইয়া। আবারও মায়া বলে ওঠে। ভাইয়া। আবিদ এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, আমাকে ভাইয়া বা ভাইয়া কিছুই ডাকতে হবে না, আমি তো তোমার ফ্রেন্ড। তাহলে আমাকে আবিদি ডেকো। এরপর থেকে মায়া আবিদকে আবিদই ডাকা শুরু করলো। মায়ের বয়স খুব কম ছিল, কিন্তু তার আশেপাশের পরিবেশ তাকে ছোট থাকতে দিতে চাইতো না। তার ক্লাসের মেয়েরা তাকে দেখে চলতো। যেখানে একই এলাকার হওয়া সত্ত্বেও আবিদের গ্রুপের সাথে তারা ভাব করতে পারলো না, সেখানে গাইয়া মেয়ে মায়া কিভাবে জায়গা করে নিল। তারা মাকে বিভ্রান্ত করতে আর আবিদের মনে তাকে বিষিয়ে তুলতে বলতে লাগলো অনেক কথা। যেমন, হয়তো তোমাকে আবিদ ভাইয়া পছন্দ করে, না হলে কি আর এগুলা করতো? আবার কেউ বলতো, আমরা তো আবিদ ভাইয়াকে বলতে শুনেছি মায়ামণি আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কি তাই যে মেয়ে জানে না তাকে এসব বলে কি লাভ। তবুও তারা বলেই যেত। আস্তে আস্তে এই ছোট্ট মায়ের মনেও এমন সব কথা ঘুরতে লাগলো। মায়াও নিজের বয়স ভুলে গিয়ে আবিদকে পছন্দ করতে লাগলো। তখন ভালো লাগা ভালোবাসা কি সেটার জ্ঞানই তার ছিল না। তবে বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। শহরের ঘরে ঘরে হিন্দি সিরিয়াল দেখার হিড়িক ছিল। সেই সব নাটক ছোট বড় সবাই মিলিয়ে দেখতো। তাই শহরে সেই ছোট্ট মেয়েগুলোর মনের মধ্যেও এমন আজগুবি সব চিন্তা ভাবনা ঘুরতো। কোনো ছেলে ভালোভাবে হেসে কথা বললেই তারা প্রেম ভালোবাসা ভাবতে শুরু করতো। মায়ের ক্লাসের 2টা মেয়ে শম্পা আর কানিকা 2জন মিলে একদিন মায়াকে আবিদ হয়ে চিঠি লিখলো। চিঠিটা ছিল এমন, প্রিয় মায়ামণি, শুরুতেই বলি এই চিঠির কথা কেউ যেন না জানে। আমরা সামনাসামনি যে কথা বলতে পারি না তা চিঠিতে বলবো। সময় পেলে তোমার বেঞ্চের নিচে চিঠি রেখে যাব, তুমিও পারলে লিখো। আমরা 2জন যে প্রেম করছি এটা কাউকে বলো না, ঠিক আছে? তোমার প্রিয় আবিদ। মায়া তাদের ষড়যন্ত্র ধরতে না পেরে ফেসে গেল। সে উল্টো জবাব লিখে দিল। আর এইভাবে মায়া ফেসে গেল শম্পা আর কানিকার বিছানো জালে। সারাদিন চিঠি আসবে আসবে বলে মায়ের মনের সাথে খেলতো তারা। আবিদ মায়ের কাছে আসলে আসলে মায়া নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করত। আর বাসায় গিয়ে মায়া বারবার নিজেকে আয়নায় দেখতো। ছোট হলেও সে বুঝতো তার কোনো রূপ কিংবা গুণ নেই, যার দ্বারা সে আবিদের মনে জায়গা করেছে। সে ভাবতো কিভাবে এত কালো মোটা চুলে তেল দেওয়া মেয়েকে আবিদ পছন্দ করতে পারে। সে আরো বেশি বেশি হিন্দি গান, টিভিতে হিন্দি নাটকও দেখতে শুরু করলো। আর ভাবতে লাগলো নায়িকারা এত সুন্দর হয় কিভাবে। একদিন সে রাতে ঘুমানোর সময় ওর মাকে জিজ্ঞেস করলো, আমার টিভিতে ওই মায়াগুলা এত সুন্দর হয় কেমনে? ওরা কি মাখে? মায়ের মা হাসতে হাসতে মায়াকে বলল, পাউডার মাখে পাউডার। তোর আব্বা পরশু কিনা দিছিল না মিল্লাত পাউডার, হিডা মাখে। কালকার থেকে তুইও মাখিস। মায়ের কথা শুনে খুশিতে মন নেচে উঠে মায়া। পরের দিন সকাল হতেই মায়া মুখ ভরে পাউডার মাখি চেহারায়। তারপর আর কি, মায়ের হাতে মায়ের আর বাবার মুখে বকা শুনতে শুনতে তাকে স্কুলে যেতে হয়। মায়ের এই ছোট্ট মনটা বুঝতেও পারলো না যে আসলে সে কোন পর্যায়ে পৌঁছাবে তার এইসব বোকামি, তার এইসব পাগলামি। হ্যাঁ, সে পাগল হয়ে গিয়েছিল, একেবারেই পাগল। এমন বয়সে মেয়েদের এমন হয় এটাই স্বাভাবিক। তারা ভালো মন্দ কিছুই টের পায় না, তারা খুব আবেগে এগিয়ে যায়। আবেগ তাদের ভুল পথে নিয়ে যায়, আর তারা সেখানে মুসাফির হয়ে যায়। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। মায়া 7ম শ্রেণীতে উত্তীর্ণ হলো। তার রেজাল্ট ছিল সবাইকে চমকিয়ে দেওয়ার মতো। ক্লাসে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান নিয়ে সে উত্তীর্ণ হয়। এতে করে সব শিক্ষকদের নজরে পড়ে মায়া, আর ক্লাসে সবার চোখের কাঁটাও হয়ে দাঁড়ায় সে। প্রতিটা ক্লাসের বিভিন্ন টিচারের সামনে তারা মায়াকে কিভাবে ছোট করবে এই নিয়ে পড়ে থাকে। কখনো তার বই লুকিয়ে, কখনো তার কলম ভেঙে দিয়ে সবার সামনে তাকে নিচু করার চেষ্টা চালায়। একদিন গণিত ক্লাসে মায়ের হোমওয়ার্কের খাতা লুকিয়ে তারা তাকে বকা খাওয়ায়। মায়ের মনটা অনেক খারাপ হয়ে যায় তার প্রতি সবার মনোভাব দেখে। সে গণিত ক্লাস শেষে টয়লেটের কথা বলে বেরিয়ে পড়ে আর কাঁদতে থাকে। এমন সময় আবিদও তার এক বন্ধুকে নিয়ে ক্লাস থেকে বের হয়। মায়াকে কাঁদতে দেখে আবিদ দৌড়ে আসে। এই কি হলো, কাঁদছো কেন?
মায়া আবিদের দিকে তাকিয়ে বলে, আমারে কেউ ভালোবাসে না, সবাই খালি ঠকায়, সবাই অনেক খারাপ। আবিদ মায়ের কান্না ভরা চোখ মুছতে মুছতে বলে, কে বলেছে বোকা তোকে কেউ পছন্দ করে না? আমি আছি না, এই স্কুলে তোকে সবচেয়ে বেশি আমি পছন্দ করি, বুঝলি? এখন কাঁদবি না, যা ক্লাসে যা। মায়া আবিদের কথায় খুশিতে চোখ মুছতে মুছতে চলে যায় ক্লাসে। আবিদ তার যাওয়ার পানে তাকিয়ে মুচকে হাসে। এরপর এসব দেখে আবিদের বন্ধু আবিদকে বলে, দেখ দোস্ত, কিছু মনে করিস না। মায়া মেয়েটা কিন্তু তোর প্রতি একটু দুর্বল। আমি তার চোখে তোর জন্য অন্যরকম টান দেখতে পারি। সে তোর কথাগুলোকে অন্যভাবে নেয়, তাই যা বলবি বুঝে বলবি। কখন মনের ভেতরে তোকে নিয়ে অন্য জগৎ সৃষ্টি করে বলা তো যায় না। আবিদ হেসে তার বন্ধুর কথা উড়িয়ে দিয়ে বলল, ধুর, এই পিচ্চি আর কি নিবে মনের ভিতরে, পাগল নাকি ও? এইসবের বুঝেই বা কি? আবিদ এইভাবেই হাসতে হাসতে চলে যায়। কিন্তু তার বন্ধু ঠিকই কিছু টের পায় মায়ের কথাবার্তার ভাবভঙ্গি দেখে। কিন্তু আবিদ যদি না শোনে তো আর কি করার। আবিদের ক্লাস শেষ এখন। এখন সে নিজের পড়াশোনা অনেক ব্যস্ত হয়ে পড়লো। স্কুলে আসে শুধুমাত্র মডেল টেস্টের দিনগুলোতে। মায়া আর আবিদ একই কোচিংয়ে একই স্যারের কাছে অ্যাডমিশন নিল। সেই স্যার ষষ্ঠ শ্রেণী থেকে দশম পর্যন্ত সবাইকে একই টাইমে পড়ায়। সেই সুযোগে মায়া আবিদকে আরো কাছে থেকে জানতে আর বুঝতে লাগলো। সে আবিদের পছন্দ অপছন্দ, ভালো লাগা, কষ্ট পাওয়া সব ব্যাপারই আস্তে আস্তে আয়ত্ত করে ফেললো। আবিদ যখনই তার পাশ দিয়ে যেত, তার সাথে কথা বলতো, তাকে দেখে হাসতো, তখনই মায়ের বুকের ভেতরে মোচড় দিতে থাকতো। তার সবকিছুতেই অস্বস্তি লাগতে থাকতো। তার বুক জোরে জোরে বাড়ি দিতে থাকতো, যেন এখনই সে হার্ট ফেল করবে, যেন আবিদ তার জন্য তার হার্ট ফেইলার। এমন করেই দিন যেতে লাগলো। আবিদদেরও বিদায়ের বেলা কাছে এসে গেল। মায়া সেদিন তার পিঙ্ক কালারের সালোয়ার কামিজটা পরে নেয়। বান্টি ওর বাবলি নামের ড্রেসটা সেই সময়ের খুব আলোচিত একটা জামা ছিল। মাথায় সুন্দর করে বেনুনি গাঁথে আর পাউডার মাখিয়ে। তবুও নিজেকে নাটকের মেয়েদের মতো সে সুন্দরী হতে দেখে না। তার মন খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে, এই পাউডারটা মনে হয় ভালো না, কালকে বাজার থেকে নতুন পাউডার কিনবো। না, আবিদ ভাইয়া বলছে কিনবো বলে না, বলবে কিনবো। নতুন পাউডার কিনবো। এইসব ভাবতে ভাবতে সে একটা চিঠি লিখে নিতে চাইলো আবিদের জন্য। এবার অন্য কোনো মেয়ের হাতে না, নিজে সাহস করে আবিদের হাতে দিবে সে আজ এই চিঠিটা। অনেক ভেবে সে তার ভাইয়ের থেকে 15 টাকা নিয়ে বেরিয়ে গেল। তারপর একটা ডায়েরি কিনলো লাইব্রেরি থেকে। সেখানে অবুঝ মনের কথা 2 লাইনে লিখে ফেললো। তারপর এগিয়ে গেল আবিদের ক্লাসের দিকে। অন্যদিকে আবিদ তার বন্ধুদের সাথে মিলে তারই একটা ক্লাসমেটকে প্রপোজ করবে ভাবছে। মেয়েটার নাম সোনিয়া। আবিদ প্রথম থেকেই সোনিয়াকে খুব পছন্দ করে, এটা তো ক্লাসের সবাই জানে, এমনকি কয়েকটা শিক্ষকেরাও জানে। কিন্তু আবিদের মতো ভদ্র ছেলে কখনোই খারাপ কিছু করবে না, এই কথাটা সবাই জানে। তাই কেউই আবিদকে এই ব্যাপারে কখনোই প্রশ্নবিদ্ধ করেনি। এই সকল আয়োজনের থেকে অজানা মায়া খুব শান্তভাবে আবিদের পিছিয়ে দাঁড়ালো। আবিদ মায়াকে দেখে হাসতে হাসতে মায়া মাথা নাড়িয়ে তার হাতের ডায়েরিটা আবিদকে গিফট দিল। আবিদ ডায়েরি নিয়ে বলল, বাহ, ভালোই তো। তুই কিভাবে জানলি আমার ডায়েরি লিখতে খুব ভালো লাগে? থ্যাংক ইউ, এইটা আমার জন্য আজকের বেস্ট গিফট। মায়া খুশি হয়ে গেল আবিদের কথায়। তারপর বলল, ডায়েরির ভিতরে কিছু লেখা আছে, পইরো। এ বলে মায়া চলে গেল তার ক্লাসে। ক্লাস নেই আজকে। আজকে সবাই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানে আসছে। তাদের জন্য বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে। আবিদ তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে ডায়েরিটা খুলল। সেখানে যা লেখা ছিল তা দেখে আবিদ চমকে ওঠে। যা সে কোনোদিন কল্পনাতেও আনেনি, আজ তাই সে দেখছে। সেখানে লেখা ছিল, আবিদ, আই লাভ ইউ। সত্যি বলছি, এতদিন ধরে এইটা বলতে চাচ্ছিলাম, কিন্তু তোমারটা আমি শিওর জানতাম না, তাই এতদিন বলিনি। সেদিন তুমি যখন চিঠিতে বললা তুমি আমাকে খুব ভালোবাসো, সেদিন থেকে আমিও তোমারে ভালোবাসি। আই উইল মিস ইউ। কাম ব্যাক সুন ফ্রম ইয়োর মায়ামণি। আবিদ অনেকক্ষণ হতভম্ব হয়ে পড়ে। তারপর বারবার ডায়েরিটা পড়ে। তারপর সে বুঝতে পারে আসলে তার বন্ধু কিছু ভুল বলেনি। এই কম বয়সে মায়া না বুঝে আবিদকে পছন্দ করে ফেলেছে। আবিদ দৌড়ে মায়ের ক্লাসে গেল। মায়া তখন বসে বসে কিছু একটা পড়ছিল। আবিদের খুব রাগ হয় মায়ের উপর। কেমন মেয়ে সে, একটু ভালোভাবে কথা বলেছে বলে কি মাথা কিনে নিয়েছে? আবার দোষটা আবিদের মাথায় দিচ্ছে যে সে নাকি তাকে চিঠি লিখেছিল। এইসব ভাবতে ভাবতে মায়াকে সে বাইরে ডাক দিল। মায়া একটু হতভম্ব হলো আবিদের রাগি রাগি চেহারা দেখে, কিন্তু মনে সাহস নিয়ে এগিয়ে গেল। আবিদ তাকে দেখে বলল, এইসব কি মায়া? কি লিখেছো তুমি আমাকে? মায়া অবাক হয়ে গেল। আবিদ তাকে তুমি করে বলছে। আবার মায়ামণি না বলে শুধু মায়া বলছে। সে বিস্ময় নিয়ে বলল, যা সব সময় তুমি লেখো, তাই তো তোমাকে আজকে আমি লিখলাম, যা তুমি এতদিন ধরে লিখতে বলেছিলে। আবিদের মাথায় ধপ করে এবার আগুন ধরে যায়। সে জোরে ধমক দিয়ে বসে মায়াকে। কি বললে?
আমি এতদিন তোমাকে লিখতাম, কি লিখতাম, কখন লিখতাম? তুমি কি পাগল মায়া, নাকি আমাকে বোকা মনে হয়? ধুর, কেন যে তোমার মতো লো ক্লাসের সাথে ভালো কথা বলতে গিয়েছিলাম, এখন নিজে পস্তাচ্ছি। মায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার চোখের সামনে এই কোন আবিদ? সে এই আবিদকে চেনে না। হাতে আবিদের নামের চিঠিগুলো আবিদের সামনে ধরলো। আবিদ তার হাত থেকে চিঠিগুলো নিয়ে নিল। তারপর মায়া দৌড়ে সেখান থেকে চলে গেল। আবিদ প্রতিটা চিঠি খুলে দেখলো সবগুলোতে বাংলা গানের লিরিক্স লেখা, আর সবগুলো নিচে আবিদের নাম লেখা। আবিদ কিছুক্ষণ এগুলো দেখে হতভম্ব হয়ে গেল। তারপর আবারও মায়াদের ক্লাসের দিকে আগালো। যে দেখে মায়া কাঁদছে। শম্পা বলছে, পাগল নাকি মেয়েটা? আবিদ ভাইয়া তোকে কোনোদিনও কোনো চিঠি দেননি। ওই চিঠিগুলো আমি আর কণিকা মিলে লিখ আর তোকে বোকা বানাতাম। যাক, ভালোই হয়েছে, শিক্ষা হবে তোর আর তোর আবিদ ভাইয়ার। এরপর তোর মতো কাউকে বন্ধু বানাতে যাবে না। বলেই হি হি করে হাসতে লাগলো। সাথে হাসলো গোটা ক্লাস। আবিদ বুঝতে পারলো মায়া তার বান্ধবীদের বিছানা জালে বন্দী হয়ে এসব লিখেছে। আবিদ মায়ের কাছে গেল। মায়া তাকে দেখে ভয়ে মুখ লুকানোর জন্যে তার হাত মুখের উপর ধরলো। আবিদকে দেখে সবাই ক্লাস ছেড়ে বেরিয়ে গেল ভয়। আর আবিদ মায়ের হাত সরিয়ে বলল, সরি মায়া, আমি কোনোদিনও তোমাকে ওই নজরে দেখিনি। আর এমনিও তুমি অনেক ছোট, এইসব ভাবার সময় না এখন তোমার। এখন শুধু পড়াশোনায় মন দাও, ভবিষ্যতে আমার চেয়েও ভালো ছেলে পাবে। তুমি এখন অনেক ছোট, বড় হলে বুঝবে আমি তোমার জন্যে না, আর তুমিও আমার জন্য না। এইটা শুধুই আমাদের আবেগ। আসি তাহলে, ভালো থেকো, সব ভুলে যেও। আবিদ এই কথাগুলো বলে চলে গেল। কিন্তু মায়া কাঁদতেই থাকলো, কাঁদতেই থাকলো। আবিদ সেদিন অনুষ্ঠান শেষে সোনিয়ার বাসার নিচে সোনিয়াকে প্রপোজ করলো। সোনিয়াও রাজি হয়ে গেল। মায়া সবই দেখলো, বুঝলো, কিন্তু কিছুই বললো না। আবিদ চলে গেল। মায়া স্কুলে একা হয়ে গেল। কালো মোটা বেটে গায়া মেয়েকে কেউই পছন্দ করতো না, আর করলোও না। মায়ের বাবার উন্নতি হলো অফিসে, তাকে আবার ট্রান্সফার করা হলো চট্টগ্রামে। চলে গেল মায়া তার পরিবারের সাথে। কিন্তু আবিদ ভুলতে পারলো না মায়ের সেই চোখ ভরা অশ্রু। আবিদকে সারাক্ষণই জ্বালাতন করতো মায়ের স্মৃতিগুলা। সেই গোল গোল চেহারা, গাঢ় কাজল দেওয়া চোখ দুটা, কেমন এক অস্বস্তি ঘিরে ধরে আবিদকে। সোনিয়াকে পছন্দ করে বলল এখন আর তার প্রতি মনোযোগী হতে পারে না। তাদের পরীক্ষা শেষ হলো। এখন তার সারাদিন সব ফাঁকা ফাঁকা লাগে। এরপর থেকে আবিদ প্রায় মায়াকে খুঁজতে আসতো, কিন্তু কোনো খোঁজ না পেয়ে অসহায় হয়ে ফিরে আসতো। হারিয়ে গেল আবিদের ছোট্ট বন্ধু মায়া। আবিদের মনটাও ফাঁকা হয়ে গেল। সে কখনো বুঝতে পারলো না কি কারণে তার সব এমন বিষাদময় হয়ে উঠলো। অন্যদিকে মায়া আবার নতুন পরিবেশে নিজেকে জান প্রাণ দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মন সারাক্ষণই পড়ে থাকে ঢাকার সেই ঘিঞ্চি এলাকার ছোট্ট স্কুলে। তার মনে পড়ে আবিদের সাথে বলা প্রথম সেই কথা, আবিদের সাথে কাটানো প্রথম সেই মুহূর্ত। সে রাতে চুপি চুপি কাঁদে, আবার চোখ মুছে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কাটতে থাকে দিন, মাস, বছর। দেখতে দেখতে তাদের জীবন থেকে মুছে যায় 9টা বছর। আবিদের বয়স হয় 25। আবিদ তার ভার্সিটির পড়াশোনা শেষ করে নতুন একটা ব্যবসা শুরু করেছে, যার নাম হলো প্রেসিয়াস ইভেন্ট ম্যানেজমেন্ট। সে পড়াশোনা এই ইভেন্ট ম্যানেজমেন্টের উপরেই করেছিল। আর অন্যদিকে মায়ার বয়স হয় 19। মায়া যেমন আগেও মেধাবী ছাত্রী ছিল, এখনও তেমনই মেধাবী আছে। সে অর্থনীতিতে অনার্স করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সিদ্ধান্তে সবাই রাজিও হয়। মায়া আগের মতোই প্রাণবন্ত আর চঞ্চল রয়েছে, কিন্তু মায়ের বাহ্যিক রূপ আর আগের মতো নেই। আজ সে রূপবতী। হ্যাঁ, বলে না আভিজাত্য লোহাকে ছিল যেমন সোনা করে দেয়, তেমনি মায়াকে আভিজাত্য ছুঁয়ে রূপসী করে তুলেছে। আজ সে কেশবতী। আজ তাকে দেখে যে কোনো ছেলে তার চোখের কাজলের উপর নিজের প্রাণ দিতে রাজি হবে। আজ তার গোলাপি ঠোঁটের সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে। মায়া এখন শুধু নামে নয়, রূপে গুণে সব দিক থেকে মায়াবতী। যেন উপরওয়ালার কোনো লীলা খেলা এটা। সে যেন নিজের হাতে আবার শুধরে নিয়েছে মায়ের যৌবনের মাধুর্যকে। মায়ের জীবনের কাটাও পাল্টেছে, নতুন কেউ তার জীবনে এসেছে। তবুও মায়া ভুলে যায়নি আবিদকে। আজ মায়া দাঁড়িয়ে আয়নার সামনে এই কথাই তো ভাবছে। সে ভাবছে, আজ যদি আমাকে আবিদ দেখে তাহলে কি সে আমাকে চিনবে? না চিনবে কি করে? আমি তো আর আগের মতো কালো নেই, তবুও চেহারাটা দেখলেও তো চিনতে পারে। না, কি বোকা আমি! কিভাবে চিনবে? সে কি আর মনে রেখেছে আমার চেহারা? আর রাখলেই বা কি? আমি তো আর তার জন্য তৈরি না, সে নিজেই তো বলেছিল। আসলে বয়সের সাথে যে মেয়েদের কত পরিবর্তন হয় তা মায়াকে দেখলেই বোঝা যায়। সে এখন যুবতী। তাকে দেখে বলাই যাবে না যে ছোটবেলায় সে দেখতে একটা গোল আলুর মতো ছিল। অন্যদিকে আবিদও এখন একজন সুদর্শন পুরুষ বটে। দেখতে, চলতে, কথায়, কাজে সবকিছুতে সে এখন একজন জেন্টলম্যান। কিন্তু আবিদ মায়াকে ভুলেনি এখনো। এত বছরে মাত্র মায়াকে খুঁজে বেরিয়েছে। সেভাবে হয়তো মায়া তাকে ভুলে গেছে, কিন্তু এত সহজে কি কেউ কাউকে ভুলে যায়? হয়তো ভুলে যায়, যেমন সোনিয়া ভুলে গেছে আবিদের কথা। সোনিয়ার বিয়ের আজ 7 বছর।
খুব অল্প সময়ের জন্য আবিদের সাথে সম্পর্ক ছিল সোনিয়া। এরপর আবিদের জীবনে ভালোবাসার কমতে হয়নি। সোনিয়া, রাইতা, নিকিতা আরো কত কে আসছে তার জীবনে, কিন্তু কারোর সাথেই তার প্রেম টেকেনি, টেকার কথাও না। সে কোনো মেয়ের ভিতরেই নিজের জন্য সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পায়নি। কেউ এসেছে তার টাকা দেখে, তো কেউ এসেছে তার পার্সোনালিটি দেখে, কিন্তু কেউই তাকে মায়ের মতো নিঃশর্তে ভালোবাসতে পারেনি। হ্যাঁ, আবিদ এখনো ভুলেনি মায়াকে। সে আজ আয়নার পাশে দাঁড়িয়ে ভাবছে, জানি না মায়া, তুমি আজ দেখতে কেমন, আমাকে মনে রেখেছো কি না। আজ যদি তুমি আমায় দেখতে, তো আমাকে কি বলতে? বলতে আমি তোমাদের ভালোবাসি, হা হা হা। নাকি বলতে সরি আবিদ ভাইয়া, আমার এখন বফ আছে, হা হা হা। আবিদ নিজের সাথেই মায়াকে নিয়ে কথা বলে আর হাসে। সে মায়াকে একবার আবারও দেখতে চায়। আবিদ উপরে তাকিয়ে বলল, হে আল্লাহ, মৃত্যুর আগে হলেও একবার আমাকে মায়ার সাথে দেখা করার সুযোগ দিও। আমি জানতে চাই সে কি এখনও আমাকে। এ বলে আবিদ চুপ হয়ে গেল। তার ফোন বাজলো। আজ আবিদের মিটিং আছে। একটা বিয়ের অনুষ্ঠানে যাবতীয় কাজ তার আর তার টিমকে ম্যানেজ করতে হবে। ওইটা নিয়ে কথা বলতে আসবে ক্লায়েন্ট চট্টগ্রাম থেকে। একজন বড় ব্যবসায়ীর মেয়ের বিয়ে। তার বিয়েতে কাজ করতে পারলেই হলো। এরপর আবিদের এই ব্যবসা যে কোথায় যেয়ে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আবিদ তার ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে একটা আলিশান রেস্টুরেন্টের দরজাটা খুললো। তারপর রীতিমতো ক্লায়েন্টের বিয়েকে দেখে সে ওই টেবিল পর্যন্ত হেঁটে গেল। সে বলল, হ্যালো, আমি আবিদ রায়হান, ফাউন্ডার অফ প্রিসিয়াস ইভেন্ট ম্যানেজমেন্ট। ওয়েলকাম টু ঢাকা। মে আই নো ইয়োর নেম? মায়ের বুকটা ধুক করে উঠল। নিচে তাকিয়ে থেকেও তার বুক কাঁপতে লাগলো। সে আবিদের দিকে তাকাতে পারছিল না। আবিদের অস্তিত্ব মায়ের জন্য আজও একই আছে। আজও আবিদকে কাছে দেখে তার বুক ধুক ধুক করে শব্দ করছে। আজও তার হার্ট ফেল হচ্ছে। আবিদ আবারও বলল, হ্যালো, আমি কি জানতে পারি আপনি কি মিস কানিজ ফাতেমা? এইবার মায়ের টনক নড়ল। মায়া মাথা তুলে বলল, জি, জি, না মানে সরি বসুন। অ্যাকচুয়ালি আমি কানিজ ফাতেমার ফ্রেন্ড হবু ভাবি, আর আমার নাম মা। আর কিছু বলতে পারলো না। এই বলে মায়া চুপ হয়ে গেল। না, মায়া নামটা বলা যাবে না। মায়া মাথা নিচু করে বলল, আমি ফাতেমার হবু ভাবি আর বান্ধবীও। আমার নাম মরিয়ম। বলেই মায়া আবারও উসখুস করতে লাগলো। আবিদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, ওহ মরিয়ম, আমি ভেবেছিলাম আপনি নিজের নাম মায়া বলবেন। মায়া বলল, কেন, আমাকে কি মায়া নামের কারো মতো লাগে নাকি? আবিদ জোরে জোরে হেসে দিল। বলল, সরি সরি, না না, ওর মতো লাগবে কেন? আপনার বলার ভঙ্গি দেখে বললাম আর কি। প্রথমে তো মা দিয়ে কিছু বলছিলেন, তাই মনে হলো। আর এমনিতেও আপনি কি আর মায়া কি এক হবেন নাকি? কোনোভাবেই আপনি মায়া হতে পারেন না, সে তো আমার গোল আলু। বলেই হা হা করে হাসতে লাগলো আবিদ। মায়ের ভিতরে একটা তীর যে বিঁধল। আজও কেমন তাচ্ছিল্য করলো আবিদ মায়াকে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে সে মুখ দিয়ে একটা সামান্য হাসি হেসে বলল, তাহলে কাজের কথা বলি। তাদের মধ্যে কাজের কথা হলো। আবিদ কাজটা পেয়ে গেল। আজকে আবিদ অনেক খুশি ছিল। মায়া বারবার এই কথাটাই ভাবতে লাগলো। কেমন এই নিয়তি, আজ এতদিন পর মায়ের নিজেই দেখা করলো আবিদের সাথে। মায়ের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারই বোনের বিয়েতে কাজ করবে আবিদ। আর যদি আবিদের কাজ ভালো লেগে যায় তাহলে মায়া আর খালিদের বিয়েতেও কাজ করবে সে। মায়া ইচ্ছে করে নিজের এঙ্গেজমেন্টের আগে আবিদের সাথে দেখা করলো, কিন্তু অবাক কাণ্ড, আবিদ মায়াকে চিনতেই পারলো না। মায়া একটা ফেসবুক পেজে আবিদের কাজ দেখেছে। অনেকদিন পর আবিদকে খুঁজে পেয়ে আত্মহারা হয়ে মায়া ঢাকা পর্যন্ত চলে আসছে। কিন্তু আবিদের মুখে মায়ের ব্যাপারে এখনো তাচ্ছিল্যতার ভাব দেখে মায়ের চোখে পানি এসে পড়লো। তার খুব কষ্ট হলো, কিন্তু বলতে পারলো না। অন্যদিকে আবিদ বাড়িতে এসে মরিয়মের কথা ভাবতে লাগলো। এতদিন পর কোনো মেয়েকে দেখে তার মনটা যেন মোচড় দিয়েছিল, কিন্তু তাতে লাভ কি? মরিয়ম তার মায়া না, মায়া। উফ, এই একটা নাম আবিদের বুকে এখনো পাথর দিয়ে চেপে আছে যেন। এই ভেবে আবিদ ঘুমিয়ে পড়লো। তার চোখ বন্ধ হয়ে আসলো। সে দেখলো সাদা শুভ্র শাড়ি পরা মায়া খালি পায়ে কাশফুলের বাগানে হেঁটে যাচ্ছে। আবিদ মায়া মায়া বলে তার পিছনে ছুটে যাচ্ছে, কিন্তু যতই তার কাছে সে যাচ্ছে মায়া ততই তার থেকে দূরে দূরে পালাচ্ছে। চেহারাটা দেখতে পারছে না আবিদ, কিন্তু সে জানে এইটাই মায়া। মায়ার ভালোবাসা যে আবিদকে এই পর্যন্ত নিয়ে আসবে তা হয়তো আবিদ মায়াকে রিজেক্ট করার আগে কখনোই ভাবেনি। আবিদ এখন যে কোনো মেয়ের চোখে মায়ার সেই ভালোবাসা খুঁজতে থাকে। প্রথম প্রথম সোনিয়ার সাথে সম্পর্কের শুরুতে সব ভালোই চলছিল, কিন্তু সোনিয়ার পাশাপাশি থেকেও আবিদের সবসময় একটা শূন্যতা কাজ করতো। বারবার চোখের সামনে লেপ্টে যাওয়া অশ্রুসিক্ত চোখগুলো ভেসে উঠতো। তার এই উদাসীনতা চরম পর্যায়ে তখন পৌঁছালো যখন জানতে পারলো মায়া এলাকা ছেড়ে চলে গেছে। কেন গেছে, কোথায় গেছে, কেউ কিচ্ছুটি বলতে পারলো না। পাগল প্রায় আবিদ কত করে খুঁজলো সেই অভিমানী বন্ধুকে। একসময় হাঁপিয়ে উঠলো। ইন্টারের রেজাল্ট খারাপ হলো, বুয়েটে পড়ার ইচ্ছাকে মাটি দিয়ে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলো। তারপর চলে গেল ইতালি।
সেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। বিদেশে থাকতেও গার্লফ্রেন্ডের কখনো অভাব হয়নি। অভাব হয়েছে তো শুধুই সেই মায়া ভরা চোখগুলো, সেই আদর মাখা হাসিটার জন্য বড্ড খালি খালি লাগতো। তাই তো কোনো সম্পর্কই বেশি দিন টিকেনি। আদিবের ঘুমের মধ্যেই দুবার ফোন বেজে উঠল। আম্মাজান লেখাটা জলজল করতে মুখ ভরে হাসলো আবিদ। জি, আমার আম্মাজান বলেন, আপনার পুত্রধন কি করতে পারে আপনার জন্য? অপর পাশে মায়ের খিলখিল করে হাসির শব্দ কানে বাজলো আবিদের। তারপর খুব কষ্টে নিজেকে সংবরণ করে কথা বলেন মিসেস রায়হান। কি গো পুত্রধন, কাল যে গেলে আর তো ফিরলেই না। তোমার আব্বাজানের যে একা একা বোর লাগে, বুঝো না তুমি? বুঝি গো, সব বুঝি, কিন্তু তোমার জেন্টেলম্যানটা কোথায়? তাকে তো সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসলাম। সে আছে তার ব্যবসা নিয়ে। আচ্ছা বাদ দাও, বলো মিটিং কেমন হলো, কাজটা হবে? আলহামদুলিল্লাহ মা, মিটিং ভালো হয়েছে আর কাজটাও হবে, চিন্তার কিছু নেই। আমি কাল পরশু চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। যাক আলহামদুলিল্লাহ। পারলে যাওয়ার আগে একবার এসো। ছোঁয়ার মা ফোন করেছিল, পাকা কথা করতে চায়। তুমি চিটাগাংয়ের কাজ শেষ করলেই তোমার বাগদানটা সেরে ফেলতাম। আবিদ চুপ করে রইল। বারবার একটা ব্যাপারে ঝগড়া করতে আর তার মন চায় না। মিসেস রায়হানা বুঝলেন আবিদের নীরব প্রত্যাখ্যান, তাই আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিলেন। আবিদ এবার নিজের ল্যাপটপ নিয়ে বসলো। অনেক কাজ এখন তার। মায়া কখনোই ভাবেনি তার ভালোবাসা একদিন আবিদকেও দুর্বল করে ফেলবে। সে তো ভাবছে আবিদ তাকে ভুলে গেছে, তার ভিতর মায়ের জন্য কোনো অনুভূতি নেই। মায়া বিছানায় বসে ভাবছে, একবারের জন্যও কি আমাকে চিনতে পারেনি আবিদ? না, কিভাবে চিনবে সে? হয়তো আমার চেহারাও ভুলে গিয়েছে। আমি এমন কি যে আমাকে সে মনে রাখবে? আবার আমার বাহ্যিকতা যেমন পাল্টেছে, আবার পাল্টেছে আমার মুখের ভাষা। সে হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি সেই ভাইয়া বলা মেয়েটা একদিন তার পাশে বসে শুদ্ধ ভাষায় কথা বলবে। আজকে সারাটা দিন ব্যস্ত থাকবে আবিদ। খাওয়া দাওয়ার পর্বটাও চুকাতে পারছে না। 3 দিন পর থেকে তার কাজ শুরু চট্টগ্রামে। পুরো টিম রেডি করতে হবে আজকের মধ্যেই, তাই কোনো দিকে তাকানোর সময় নেই তার। এদিকে আবিদ থেকে দূরে যাওয়ার কথাটা ভাবতে পারছে না মায়া। সকালে উঠে সে আবার আবিদকে ফোন দিয়ে বলে, হ্যালো মিস্টার আবিদ, আপনি আজ দেখা করতে পারবেন? আবিদ চমকে উঠল। আবার ডিল ক্যান্সেল করে দিবে না তো? সে নিজেকে সংযত করে বলল। কেন? মায়া বলল, আমি আপনার সাথে আরও একবার দেখা করতে চাই। আজ সকালের ট্রেনটা মিস করেছি। সন্ধ্যায় গাড়ি আসবে, সেটাতে ফিরে যাব। এর আগে আরও কিছু কথা বলার ছিল, প্লিজ যদি আসতেন। আবিদ রাজি হলো। মায়া এবার তাকে একটা সাধারণ রেস্টুরেন্টে ডাকলো। সে ঢুকতেই দেখলো মায়া বসে আছে পাশে এক টেবিলে। এবার কেন জানে আবিদের মনটা ধুক করে উঠলো, যেন তার হার্ট মায়াকে দেখে ফিল হচ্ছে। আবিদ মনে মনে বলল, এত সুন্দরী মেয়ে দেখলাম, কিন্তু এমন কখনোই তো ফিল হয়নি। আমার কি প্রেশার লো হচ্ছে? এরই মধ্যে মায়া আবিদকে দেখে হাত নাড়ালো। আবিদ তার পাশের সিটে বসলো। মায়া তাকে দেখে বলল, সরি আজকে হঠাৎ এই মিটিংটা ডাকার জন্য। আসলে আমি খুব বেশি সমস্যায় না পড়লে আর এইভাবে ডাকতাম না। আবিদ বলল, সমস্যা নেই, আপনি আপনার কাজ বলুন। মায়া বলল, আমি কালকে আপনার সাথে আমার ননদের বিয়ের আয়োজনের কথাটা ফাইনাল করেছিলাম, কিন্তু এর মাঝে বড়রা ঠিক করেছে আমার আর খালিদের এঙ্গেজমেন্টের কাজও সেরে ফেলবে, তাই আপনাকে ডাকতে হলো। তারপর আবারও চুপ থেকে বলল, আপনাদের মাঝখানে যে 3 দিন গ্যাপ দেওয়া হয়েছিল তা আর নেই, একদিন গ্যাপ থাকবে। আরেকদিন আমার আর খালিদের এঙ্গেজমেন্ট। মায়ের এত শত কথার মধ্যেও আবিদ মনোযোগ দিতে পারছে না। তার সম্পূর্ণ মনোযোগ পড়েছে সামনে বসা মেয়েটার চোখের দিকে। আবিদ মায়ের চোখের দিকে বারবার তাকানোর চেষ্টা করছিল, কিন্তু কী কারণে যেন মায়ের নিজের চোখটা সারাক্ষণই নিচে রাখলো। একবার সে আবিদের সাথে চোখে চোখ রেখে কথা বলল না। কিছুক্ষণ পর আবিদ বলে উঠল, আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? মায়া মাথা নাড়ালো। আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন না কেন? মায়া ভরকালো, কিন্তু আবিদকে বুঝতে দিল না। কপট রাগ দেখিয়ে বিরক্তি ভাব নিয়ে বলল, আমার এখন এইসব ফ্লার্ট করার টাইম নেই, আমি চলি। আপনাকে যা বলেছি সব বুঝে ডিসিশন নেবেন। আমি থিম সিলেক্ট করে ফাতেমার পিয়ের কাছে দিয়ে দিব। আপনি আপনার রেঞ্জ আর প্ল্যানিং ফাতেমার পিয়েকেই মেইল করে দিয়েন। আল্লাহ হাফেজ। মায়া উঠে চলে গেল, কিন্তু আবিদ বসেই রইল। তার মনটা আজ কেমন যেন মোচড় দিচ্ছে। একবার ভাবলো বুকের যন্ত্রণা, এটা কি গ্যাস্ট্রিক? পরক্ষণে নিজের ভাবনা উড়িয়ে অন্য কিছু ভাবতে লাগলো। এদিকে কিচ্ছু ভালো লাগছে না আজকে মায়ের। চট্টগ্রামের জন্য রওনা দিল। আর কয়েকদিন বাকি, এরপর ব্যস্ত জীবন শুরু।
এদিকে আবিদ তার সেই পুরাতন ডায়েরিতে লিখলো, মায়াকে হারানোর এত বছর পর যেন আমি আবার নতুন কোনো মায়াকে খুঁজে পেয়েছি। তার চোখে কেন জানি আমার নিজের জন্যে দুর্বলতা অনুভব হয়। সে কি আমার মায়া জানি না, কিন্তু আমি তার কাছে যাচ্ছি। কিছুদিন পর আমি সত্যি তার চোখের ভিতরের রহস্যটা খুঁজে বার করেই ফেলব। প্রেমের ফোর, বড় ফোর, যার বুকে গিয়ে গাঁথে সেই বুঝে। লেখা শেষে আবিদ বিছানায় শুয়ে পড়ে। আজও সে স্বপ্নে দেখে সাদা শুভ্র শাড়ি আর মায়া। তার ঘুম গভীর হয় আর স্বপ্ন বড় হতে থাকে। তারপর চট্টগ্রাম যাওয়ার দিন এসে পড়ে। নিজের টিমকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে আবিদ। মায়ার ছোটবেলার বান্ধবী কানিজ ফাতেমা। কানিজ খুব বড় লোকের মেয়ে ছিল, তবুও সে মায়াকে খুব পছন্দ করত। মায়াকে সে তার বাসায় নিয়ে যেত, আবার সেও মায়াদের বাসায় আসতো। মায়াকে কানিজের বাবা মিস্টার আনিসুল হক খুব পছন্দ করতেন। চঞ্চল, ভদ্র, ধার্মিক মায়াকে তিনি মৌরি বলে ডাকতেন। মায়ের পুরো নাম হলো মরিয়ম আক্তার মায়াবতী। মিস্টার হক মায়াকে মৌরি ডাকতে বেশি পছন্দ করতেন। এইভাবেই সবাই আস্তে আস্তে মায়াকে মৌরি ডাকা শুরু করলো। মায়ের সরলতা সবাইকে মুগ্ধ করতে লাগলো। তাই ফাতেমার বাবা মায়াকে নিজের ঘরের শোভা বানানোর প্রস্তাব রাখেন। এরপর থেকে আভিজাত্য জীবন আর নতুনত্বের ছোঁয়া পেতে শুরু করলো মায়া। মায়ের মাও তাকে মায়াবতী নামে ডাকা বন্ধ করে দিল। মায়ের মনে হলো নতুন জন্ম হয়েছে তার, তাই নতুন জীবনে তার নাম হলো মরিয়ম আক্তার মৌরি। মায়া তার অস্তিত্বকে প্রায় ভুলেই গিয়েছে। সে ভুলে গিয়েছে সে কখনো গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। সে ভুলে গিয়েছে সে কখনো স্কুলে যাওয়ার আগে এত এত পাউডার মাখতো। মায়া আগের মতো বড় বড় বোতলে আর পানি নিয়ে যায় না। এখন সে নিজেই বড় হয়ে গিয়েছে, এগুলার এখন আর প্রয়োজন পড়ে না। কিন্তু তবুও মায়া ভুলে যায়নি আবিদকে। কেন? কেন তার ভিতরে এখনো আবিদের জন্য জ্বলছে আগুন? কেন আজও মায়া চায় আবিদ তাকে ভালোবাসুক? মায়া নিজেও জানে এখন আর তার পক্ষে আবিদকে ভালোবাসা সম্ভব না। তবুও আবিদের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজতে মায়া এখনো মরিয়া হয়ে আছে। আবিদ আর তার সব লোকেরা চট্টগ্রাম পৌঁছে গেল। তারা পৌঁছে প্রথমে তাদের আসার খবর জানিয়ে দিল মায়াকে। মায়া মিস্টার হককে বলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। কাল কানিজের ডালা আসবে, তাই প্রথম পর্ব শুরু হলো বিয়ের ডালা দিয়ে। সকালে কানিজের ডালা আসবে আর রাতে ছেলেদের বাসায় সবাই ডালা নিয়ে যাবে। আবিদকে ডেকে সব বুঝিয়ে দিলেন মিস্টার হক। ওনার একমাত্র মেয়ের বিয়েতে যেন কোনো ভুল না হয়। আবিদ একদলকে লাইট, একদলকে ফুল আর একদলকে ডালা সাজানোর কাজে লাগিয়ে দিল, আর নিজে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো। কানিজের ওড়না থেকে মাথার টিপ পর্যন্ত সবই ক্যাপচার করতে হবে। সেগুলো ফেসবুকে পোস্ট করতে থাকবে, এতে রিচ বাড়বে। ক্যামেরা নিয়ে দৌড়াতে দৌড়াতে আবিদ যেয়ে থামলো মায়ের রুমের জানালার সামনে। ভিতরে মায়ের গানের শব্দ পাওয়া যাচ্ছিল। মায়া গান গাচ্ছিল। সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। আবিদ পকেট থেকে তার ফোন বের করে ক্যামেরা চালু করলো। সে মায়ের কণ্ঠে গান রেকর্ড করছিল। হঠাৎ সে দেখলো মায়া মাথায় কাপড়টা আরেকটু টেনে আয়নার সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে নাচ করছে। আবিদ একেবারে হতভম্ব হয়ে গেল। মায়া নাচছে আর সে দেখছে। তার মোবাইলে সব রেকর্ডও করছে। এমন সময় হঠাৎ আবিদের ফোন বেজে উঠলো। মায়াও চমকে গেল। আবিদ দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। মায়ের রুম থেকে বের হয়ে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে না পেয়ে রুমে ঢুকে পড়লো। আবিদ হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে পড়লো। আবিদের কেমন যেন মনে খুশি খুশি লাগতে লাগলো। তার চোখে বারবার মায়ের সেই নাচের দৃশ্য আসতে থাকলো। দুপুরে সবাইকে খাওয়ার জন্য ডাকা হলো। মায়াও সেখানেই ছিল। আবিদও কানে এসে আবিদকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিস্টার আবিদ, আমাদের আজকের অনুষ্ঠানে যে সিনেমাটোগ্রাফি হবে সেটার গান কি হবে ভেবেছেন কিছু? আবিদ মায়ের দিকে তাকিয়ে বলল, ভাবছি একটা নতুন কিছু করি। সব জায়গায় তো হিন্দি গান ভালো লাগে না, ভাবছি বাংলা গান দিয়ে করি, কি বলেন? কানিজ খুশি হয়ে বলল, অবশ্যই, আমার বিয়েতে সব কিছুই ইউনিক হবে, হতেই হবে। বাই দ্য ওয়ে, কোন গান? আবিদ আস্তে আস্তে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। মায়া তখন পানি খাচ্ছিল। হঠাৎ তার গানটা শুনে সব পানি মুখ থেকে বেরিয়ে গেল। বিষম খেলো বাজে ভাবে। সে কাশতে শুরু করলো। তার কাশি দেখে আবিদ তাকে একটা গ্লাসে আবার পানি দিল, আর তার পিঠে হাত দিয়ে তাকে শান্ত করতে শুরু করলো। মায়া চমকে উঠলো। আবিদের স্পর্শ, তার গায়ে আবিদের স্পর্শ পড়েছে। কোনোভাবে নিজেকে সামলে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লো। আবিদ তার চলে যাওয়া দেখতে থাকলো, আর মনে মনে কি যেন একটা ভাবতে লাগলো। তার ভাবনা শেষ হলো যখন পিছন থেকে কানিজ আবার ডাকতে থাকলো। আবিদের কাজ শুরু হয়ে গেল। সে ব্যস্ত হয়ে গেল তার কাজে। এর মধ্যে মায়াও বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল। এইভাবে প্রথম দিন পার হয়ে গেল। পরের দিন সকাল হতে মায়া খুব বেশি ব্যস্ত হয়ে গেল। আবিদ বিভিন্ন কাজের মাঝেও বারবার মায়ের আশেপাশেই থাকতে লাগলো।
এর মধ্যে কানিজ দৌড়ে এসে বলল, মৌরি খালিদ ভাইয়া এসে পড়েছে। বাবা তোমায় ডেকেছে, জলদি চলো, আর চুলগুলো বেঁধে নিও কেমন। এই কথা শুনতেই আবিদের ওই মুখের হাসি আর খুশি দুটোই চলে গেল। সে মায়ের দিকে এক পলক তাকালো। মায়ের চেহারায় যে অন্ধকার নেমেছে তা আবিদ ঠিকই লক্ষ্য করলো। মায়া তাড়াহুড়া করে সব গুছিয়ে চুল বেঁধে নিয়ে হলের দিকে যেতে নিল। এমন সময় আবিদ তার রাস্তা আটকে বলল, এই কি তোমার সেই রাজপুত্র? তার আগমনে খুশি হওনি? মায়ের ভয়ে হাত কাঁপতে লাগলো। সে বলল, যতটুকু সম্ভব হয় দূরে থাকবেন আমার থেকে। ও আমাদের এইভাবে দেখলে আমার জন্য অনেক খারাপ হয়ে যাবে। প্লিজ দূরে থাকবেন। এই বলে মায়ের দৌড়ে বেরিয়ে গেল। আবিদ তার চোখের ভয়টা দেখে যেন নিজেই আটকে উঠল। সেও তার পিছনে বেরিয়ে পড়ল। অন্যদিকে খালিদের আগমনে ঘরের সবাই খুশিতে আত্মহারা। খালিদ প্রথমে এসে তার বাবা আর বোন কানিজের সাথে দেখা করলো। তারপর মায়ের দিকে সে এগিয়ে আসলো। মায়া ওকে দেখে 2 পারও পিছনে চলে গেল। তার পিছনে যাওয়া দেখে খালিদ হেসে বলল, আগের মতোই আছো তুমি ভিতর ডিম। বিয়ের পর কি করবে? সবাই তার কথায় হেসে দিল। প্রথম কথাটা জোরে বলল, পরেরটা মায়ের কানের কাছে এসে বলল। মায়া হাসলো না, কেঁপে উঠল খালিদের এত নিকটবর্তী হয়ে। কিন্তু বাইরে কোনো রকমের প্রতিক্রিয়া করলো না, শুধু চোখ বন্ধ করে একটু জোরে শ্বাস নিল। মায়ের মুখের দিকে তাকিয়ে আবিদ বুঝতে পারলো মায়া এই বিয়েতে আর খালিদের সাথে একটুও খুশি না। মায়ের মুখে অন্ধকার নেমে আসতে দেখে আবিদের বুকেও কষ্ট নেমে আসলো। সেও মায়ের মতো নিশ্চুপ হয়ে রইল। সেদিন রাতে আবারও আবিদ স্বপ্নে দেখলো তার মায়া সাদা শাড়িতে দৌড়াচ্ছে। আবারও সে মায়াকে ধরতে পারল না, আর মায়া হারিয়ে গেল ঘন কালো কুয়াশার ভিতরে। খালিদের প্রতি ভালোবাসা কখনোই জন্মেনি মায়ের। নিজের অস্তিত্বকে ভুলে গেল মায়া, কখনো ভুলেনি আবিদকে। আবিদের প্রতি তার টান আর ভালোবাসা সময়ের সাথে বেড়েছে। এক সময়ের আবেগ ভাবা অনুভূতিগুলো বড় হওয়ার সাথে সাথে আরো তীব্র হয়েছে। তাই কখনোই খালিদের প্রতি আকর্ষণ সে অনুভব করেনি। আর তাই মায়ের অবহেলার কারণে আস্তে আস্তে খালিদের ভালোবাসা একদিন তার জন্য তার একমাত্র জিদ হয়ে দাঁড়ায়। এখন যে করেই হোক মায়াকে সে পেয়েই ছাড়বে, এমন একটা মনোভাব তার ভিতরে সৃষ্টি হয়েছে। মায়ের প্রতি তার ভালোবাসার চেয়ে বেশি জিদটাই প্রকাশ পেতে থাকে। একসময় সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটায় তিক্ততা ছেয়ে যায়। খালিদের ভিতরে মায়াকে নিয়ে অনির্ভরতা, জিদ এতটাই বেড়ে যায় যে মায়ের গলায় কাটা বিঁধার মতো অনুভূতি হয়। কোনো ছেলেকে মায়ের দিকে তাকাতে দেখলে বা তার সাথে কথা বলতে দেখলে খালিদের মাথায় রক্ত চড়ে যায়। খালিদ রাগের মাথায় তখন যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়। সেই ছেলের হাত পা ভাঙার পাশাপাশি মায়ের সামনে নিজের ক্ষতি করা, মায়াকে অযাচিতভাবে ছুঁয়ে দেওয়া, কখনোই বা মায়াকে আঘাত করা। তাই খালিদের রাগকে মায়া খুব ভয় পায়। খালিদকে কাছে আসতে দেখলে মায়ের হাত পা কেঁপে ওঠে। এতদিন নিশ্চিন্তে থাকলেও খালিদের আবারও ফিরে আসা মায়ার মনে ভয়ের সৃষ্টি করেছে। মায়া আবিদের কথা ভাবছে আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। এমন সময় হঠাৎ মায়ের মনে একটা চিন্তা আসলো। সে মনে মনে বলল, কেননা আমি সব আবিদকে বলে দেই। আবিদ তো ভালো করেই জানে আমি তাকে কতটা ভালোবাসি। সে তো আমাকে এইখান থেকে উদ্ধারও করতে পারে। তারপর আবার তার মনে পড়ে গেল আবিদের মায়ের প্রতি তাচ্ছিল্যতার কথা। মায়া আবারও আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে উঠল, হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আমি খালিদের হাতের পুতুল হতে চাই না। সে আমাকে একটা খেলনার মতো ভাবে। সে আমাকে একবার কিনে ফেলতে পারলেই যেন জিতে যাবে। তার জন্য আমি শুধু তার একমাত্র চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই না। সে শুধু আমাকে পেতে চায়, এই চাওয়াতে ভালোবাসা নেই। নেই সেই আগের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু তবুও আমি অপারগ। এখন তুমি ছাড়া আমাকে কেউ শুনবে না। আমাকে সঠিক রাস্তা দেখাও আল্লাহ। এই কথা বলতে বলতে মায়ের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এমন সময় খালিদ এসে মায়ের পিছনে দাঁড়ালো। পুরোটা না শুনলেও শেষের কথাটা সে শুনলো। মায়া তার আল্লাহর কাছে সঠিক রাস্তা জানতে চাইছে। সে তাচ্ছিল্যের হাসলো, তারপর পিছন থেকে বলল, যতই আমার থেকে নাজাত চাও তুমি নাজাত পাবে না। মায়া চমকে উঠলো। পিছনে ফিরতে খালিদ তার হাতটা টেনে নিয়ে তাকে ঘুরিয়ে দিল। মায়া ছটফট করতে লাগলো। খালিদ তাকে পিছন থেকে জড়িয়ে তার কাঁধে থুতনিটা রাখলো। তারপর ধীরে ধীরে মায়ের কানে কামড় বসালো। মায়া ব্যথায় কুকড়ে উঠলো, তবুও নিজেকে সামলে বলল, সমস্যাটা কি আপনার? হাত ছাড়েন আমার, না হলে আমি চিৎকার দিব বলে দিলাম। ভালো হবে না কিন্তু খালিদ। খালিদ তার হাত ছেড়ে বলল, আরে বাবা, আমি ভয় পেয়ে গেছি। এত ভয় কখনোই পাইনি। যাও, ছেড়ে দিলাম তোমার হাত, কিন্তু শুধুমাত্র এই সময়ের জন্যে। একেবারে বিয়ে করে আমার বউ হয়ে যাও, তারপর যত ইচ্ছে চিৎকার দিও, কিন্তু কেউ তোমার চিৎকার শুনবে না। তখন মন ভরে আমি তোমার চিৎকার শুনবো, প্রাণ খুলে তোমার কান্না দেখব। তখন আমি ছাড়া তোমার দিকে কেউ তাকিয়েও দেখবে না। এই বলে খালিদ চলে গেল। মায়া স্তব্ধ দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ বাবা বেঁচে থাকলে কিংবা ভাই কাদের দায়িত্বটা নিলে এই খালিদের অত্যাচার তার সহ্য করতে হতো না।
মায়ের বাবা মারা যাওয়ার পর তার বড় ভাই বিয়ে করে ঢাকা চলে গেছে। মাকে সাথে নিয়ে মায়া এই বাসাতেই থাকে। আনিসুল হক তাদের অন্য কোথাও যেতে দেয়নি। মায়ের মারও শরীর তেমন ভালো না, তাই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তার মাও রয়ে গেল এখানে। তাই মায়া তার মাকেও তার কষ্টগুলো বলতে পারে না, নিজের সব কষ্টগুলো একাই সহ্য করে। মায়া তার রুম সাজাতে বসলো। ঢাকা থেকে মেকআপ আর্টিস্ট আনা হয়েছে। আজ মায়ের এঙ্গেজমেন্ট খালিদের সাথে, আর কাল বাদে পরশু কানেজের হলুদ। মায়া মাথায় একটা সিলভারের টিকলি পরলো, সাদা রঙের শাড়ি পরলো, খালিদের পছন্দসই সাজলো। আর্টিস্টরা খুব যত্নে তাকে সাজিয়ে দিল। ঠোঁটে নুড লিপস্টিক আর খুব কালো করে চোখে কাজল দিল। মায়ের সাজ শেষ হতেই তাকে নিয়ে কানেজ আসলো রুমে। বাহ, কি সুন্দর লাগছে আজকে আমাদের চাঁদটাকে। মন চাচ্ছে এই চাঁদটাকে লুকিয়ে ফেলি আঁচলে। তার কথায় মায়া হেসে বলল, চাঁদে অনেক দাগ থাকে রে, তাই তো চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর, কাছ থেকে না। কানিজ তার কাছে এসে বলল, কি রে, কি হয়েছে? এখনো কি তোর এই বিয়েতে মত নেই? তুই চাইলে এখনো আমি বিয়েটা ভাঙতে পারি। একবার বল, শুধু একবার। মায়া মাথা নিচু করে বলল, এখন আর লাভ নেই রে, আমি আর খালিদের চক্ষুশূল হতে পারবো না। চল, বেশ সময় হয়ে গেছে, নিচে চল। কানিজ মায়াকে নিয়ে নিচে নামলো। আবিদ মায়া আর খালিদের স্টেজ ঠিক করছিল। লাইট ক্যামেরা সব ঠিক জায়গা মতো নিয়ে আসলো। তারপর মায়ের এন্ট্রি হবে। লাইটগুলো সব বন্ধ করে দেওয়া হলো। পিছন থেকে একটা হিন্দি ছবির গান বাজতে লাগলো। মায়ের দিকে স্পটলাইট দিয়ে আবিদ তাকে নামার জন্য ইশারা করলো। তারপর আবিদ ঘুরে একবার মায়ের দিকে তাকালো, কিন্তু সে আর তার চোখ ফেরাতে পারলো না। সাদা শাড়ি পরে মরিয়ম নামছে সিঁড়ি দিয়ে। আবিদ জানে এই মরিয়ম অন্যজনের আমানত, তবুও আবিদ তার থেকে চোখ সরাতে পারছে না। আবিদের কাছে লাগছে মরিয়ম না মায়া নামছে, যেন আকাশ থেকে পরি নামছে। এমন সময় খালিদ এসে মায়ের হাতটি ধরল। আবিদের ঘোর ভাঙলো। সে মনে মনে বলল, কি পাগল আমি! মরিয়মকে মায়া ভাবছি, একজনের হবু স্ত্রীকে আমি আমার মায়া ভাবছি। এই বলে সে মুচকি হাসি দিয়ে সেখান থেকে সরে গেল। মায়ের আঙ্গুলে পরানো হলো খালিদের দেয়া হীরার আংটি। আংটি পরার মিনিট আগেও মায়া আবিদকে খুঁজতে লাগলো চারিদিকে। আবিদকে না দেখে মায়ের মনটা ছোট হয়ে থাকলো। অনুষ্ঠান শেষ হলো। মায়া সব গুছিয়ে নিল, মেকআপ তুলে ফেললো, কিন্তু শাড়িটা পরেই রইল। সাদা শাড়িটা তার বাবার কিনে দেওয়া শেষ উপহার ছিল। তাই তো এটা পরেই বাবার সাথে দেখা করতে ছাদের দিকে গেল। আজকে আকাশের দিকে তাকিয়ে সবার সাথে অনেক কথা বলবে। ছাদে আবিদও দাঁড়িয়েছিল। মায়া আবিদকে দেখে বলল, আপনি এইখানে এত রাতে? আবিদ হেসে বলল, এই প্রশ্নটা আমিও আপনাকে করতে পারি। মায়া বলল, আমি এই বাসার হবু বউ, আর তাছাড়া আমি প্রতি রাতেই ছাদে আসি, অল্প কিছুক্ষণের জন্য হলেও, কারণ আমি ছাদে খোলা আকাশের নিচে এসে একটু নিজেকে স্বাধীন মনে করি। আবিদ হেসে বলল, আর আমি মাঝে মধ্যে ছাদে আসি, যখন আমার মায়ার কথা বেশি মনে পড়ে তখনই আমি ছাদে এসে পড়ি, আর আকাশের দিকে তাকিয়ে বলি, মৃত্যুর আগে একবার হলেও আমি মায়াকে দেখতে চাই। মায়া, আমার মায়ামণিকে দেখতে চাই। মায়ের চোখে মুখে কেমন যেন একটা খুশি খুশি ভাব দেখা দিল। সে আবিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মায়া কি আপনার গার্লফ্রেন্ড? আবিদ হেসে বলল, না, আমার প্রেমিকা। মায়া আমার সাথে আমার স্কুলে পড়তো। গাইয়া ধরনের কথাবার্তা বলতো সে। কালো মোটা ঢেপসি একটা মেয়ে ছিল মায়া, কিন্তু সে নিঃশর্তে ভালোবাসতো আমাকে। আমার থেকে 5-6 বছরের ছোট হবে সে, কিন্তু সেই বয়সেও আমি তার চোখে যে ভালোবাসা দেখেছিলাম তা আর কখনোই কারো চোখে দেখিনি। জানো, আমার এত বছর বয়সে গার্লফ্রেন্ডের অভাব হয়নি, কিন্তু মায়ার অভাব যেন কেউই কখনো পূরণ করতে পারিনি। আজও তাকে আমি খুঁজি। তার প্রেমের প্রস্তাবে না করে দিয়েছিলাম আমি। এরপর তাকে কত যে খুঁজেছি এর হিসেব নাই, কিন্তু এই ভাগ্য আমাকে তার থেকে দূর করে রেখেছে। আমি যে কিভাবে তাকে পাবো নিজেও জানি না। আবিদ ওইদিকে মায়ের কথা বলেই যাচ্ছে, আর এখানে মরিয়ম ওরফে মায়ের চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। মায়া আবিদের ভালোবাসার গভীরতা দেখে নিজেকে আটকে রাখতে পারলো না, দৌড়ে সেখান থেকে চলে গেল। আবিদ ঘুরে মায়ের সে চলে যাও দেখলো। একটু অবাক হলেও বেশি খাটালো না। আজকে মায়াকে খুব মনে পড়ছে। তারপর সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। আজও আবিদ সাদা শাড়ি পরে দৌড়াতে দেখলো মায়াকে। সেও তার পিছন পিছনে ছুটে যাচ্ছে। হঠাৎ করেই আজ সে সাদা শাড়িতে লেপটানো মায়াকে ধরে ফেললো। তার হাতটা ধরে টেনে নিল কাছে। তারপর তার চেহারার উপর থেকে চুলগুলো সরিয়ে নিল। কিন্তু তারপর সে দেখলো সাদা শাড়ি পরা মেয়েটি আর কেউ না, মরিয়ম। হ্যাঁ, মরিয়ম, যার আংটি বদল হয়েছে আজই আবিদের চোখের সামনে খালিদের সাথে। তাহলে কি এই মরিয়মই আবিদের মায়া, নাকি এখন আবিদের ভালোবাসা এই মরিয়ম? আবিদ কিছুই বুঝতে পারছিল না।
তার ঘুম ভেঙে গেল। এখন মধ্যরাত, নিজেকে কোনোভাবে সে শান্ত করতে পারল না। সে মরিয়মের নাম গুগলে লিখে সার্চ দিল। আজ সে মরিয়মের সব ডিটেলস বের করেই ছাড়বে। আবিদের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে মায়ের চোখেও পানি এসে পড়লো। মায়া মনে মনে ভাবলো তার ভালোবাসা মিথ্যা না, তাই তো এত দূরে থেকেও আবিদ তাকে ভুলতে পারেনি। তাকে ভালোবাসে বলে আবিদ এখনো তার অপেক্ষা করছে। এইসব ভাবতে ভাবতে নিজের রুমে না ঢুকিয়ে নিজের পাশের রুমে সে ঢুকে গেল। চোখে তার আনন্দের অশ্রু। হোক না তারা আলাদা পথের পথিক, তবুও ভালোবাসা যেন না কমে কোনোদিন। হয়তো কেউ কাউকে নিজের করে পাবে না, তবুও মনের অনুভূতি তো আর পাল্টাবে না। এইভাবে মনে মনে কত কিছু আওড়িয়ে অন্ধকারে আন্দাজ মতো সোফার উপর বসে রইল থম্মের কতক্ষণ। এর মধ্যে যে ঘুমপুরিরা এসে কখন নাড়া দিল টেরই পেল না। আজকে সে স্বপ্নে দেখলো সাদা শাড়ি পরে এক অন্ধকার রাস্তা ধরে সে দৌড়ে বেড়াচ্ছে। তার পিছু নিচ্ছে খালিদ, কালো রঙা কমপ্লিট স্যুট তার পরনে। দুজনেই খিলখিল করে হাসছে। একসময় সে ধাক্কা খেলো নিজের সামনে দাঁড়ানো সুপুরুষটির সাথে। তাকে দেখে মায়ের পা আটকে গেল। সে আর কেউ না, আবিদ। আবিদকে দেখে যেন স্বপ্নের মধ্যেও তার হৃদস্পন্দন অনুভব করতে পারল মায়া, কতটা জোরে জোরে স্পন্দিত হচ্ছে। একসময় আবিদ তার দিকে হাত বাড়িয়ে দিতেই তার আঁচলে টান পড়ল। পিছনে ফিরে সে বাস্তবতায় যেন ফিরে আসলো। বাস্তবতার সম্মুখীন হতেই তার ঘুম ভাঙলো। সে উঠে দেখলো সে তার নিজের ঘরে না গিয়ে পাশে স্টাডি রুমে শুয়ে পড়েছিল। স্টাডি রুমটা খালিদের, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে যেতে নিল। কিন্তু কে যেন পিছন থেকে তার ওড়নাটা ধরে ফেলল। মায়া চমকে উঠল। পিছন থেকে খালিদ বলল, রাতের বেলা কাঁদতে কাঁদতে এতই বেখেয়াল ছিলে যে আমার স্টাডি রুমে ঢুকে আমার কোলেই শুয়ে পড়েছিলে তুমি? মায়ের বুকটা ধুকধুক করে কাঁপছে। অন্ধকারে তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার হার্টবিট শোনা যাচ্ছে। খালিদ তার বাঁ পাশের লাইটটা অন করে দিল। তারপর মায়াকে বলল, বসো, এখানে কথা আছে। মায়া কোনো কথা না বাড়িয়ে বসে পড়ল। তারপর খালিদ মায়ের দিকে তাকিয়ে বলল, এই আবিদ, রায়হান তোমার সেই স্কুলের ছেলেটা না যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসো? মায়া অবাক হয়ে তার দিকে তাকালো। সে আবার বলল, ভাবছো আমি কিভাবে জানলাম? আমি যেদিন কান্না থেকে এসে প্রথম তোমাকে দেখেছিলাম, তখন তোমার বয়স মনে হয় 13-14 ছিল। তুমি দেখতে খুব কালোও ছিলে, রোদে পুড়ে কালো যাকে বলে। তখন তোমাকে নিয়ে তোমার বান্ধবী কানিজের সাথে আমি অনেক দুষ্টামি করতাম। তোমাকে ঢেপসি, কালি এইগুলো বলতাম। তোমার সাথেও একসময় দুষ্টুমির সম্পর্ক হয়ে উঠল। সেই সময় তুমি যখন তোমার গল্পটা বলেছিলে, কিভাবে তুমি এক ছেলের প্রেমে পড়েছিলে, কিভাবে সে তোমাকে কষ্ট দিয়েছিল, এসব শুনে খুব রাগ হয়েছিল তোমার আবিদের উপর। আমারই এত রাগ লাগছিল, কিন্তু তবুও তুমি সেই ছেলেকে ভালোবাসো এই কথাটা ভাবতেও আমার অবাক লাগ। বিদেশে থাকা অবস্থায় এত এত রিলেশনশিপ আর ব্রেকআপ দেখার পর যখন তোমার গল্প শুনেছি, তখন থেকে আমি তোমার প্রেমে পড়েছি। মায়া তার দিকে এবার আরো বেশি অবাক দৃষ্টিতে তাকালো। মায়া কখনোই খালিদকে এত নম্রভাবে কথা বলতে দেখেনি। সে খালিদের চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ খালিদের চোখে সে এক অন্য ধরনের টান আর আক্ষেপ দেখতে পারছিল, যা মায়ের ভিতরে নাড়িয়ে দিচ্ছিল বারংবার। মায়া মাথা নিচু করে শুনতে লাগলো। খালিদ তাকে বলল, জানো, এই 2 বছর পর আবার যখন আমি আসি আর তোমাকে দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এটাই সে মৌরি যাকে আমি কালিমার ঢেপসি বলতাম। তোমার এই পাল্টানো রূপ, রং, তোমার শালীনতা সবই আমাকে আকর্ষণ করত। তাই তো তোমার জন্য খুব তাড়াতাড়ি আমি বিয়ের প্রস্তাব পাঠাই। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছুর পরও তুমি আমাকে না, সেই তোমার স্কুলের ছেলেটাকে ভালোবাসতে, যে ছেলে কোনোদিন তোমাকে সেই নজরে দেখেনি, যাকে ফিরে পাওয়া একেবারে অসম্ভব। সেই ছেলের জন্য যখন তুমি আমাকে রিজেক্ট করলে, আমি মানতে পারলাম না। এই ব্যাপারটা না আমার একটু সহ্য হতো না। আমি তোমার জন্য ডায়মন্ডের রিং বানালাম, তুমি তা একবারও ছুঁয়ে দেখোনি। আমি তোমার ছবি আমার রুমে বড় করে টাঙিয়ে দিলাম, তবুও তোমার চোখে আমি খুশি দেখিনি। শুধু মলিন হেসে বলেছিলে এসবের কী দরকার ছিল। একদিন তোমার জন্য আমি আমার হাতটাও পুড়িয়েছিলাম, মনে আছে? তবুও তোমার চোখে পানি দেখিনি, শুধু দায়িত্ব বোধ দেখেছিলাম, যার দরুন তুমি সারাক্ষণ আমার পাশ ঘেঁষিয়েছিলে। মায়া এবার খালিদের হাতের দিকে তাকালো। মায়ের আঁচলে একবার রান্নাঘর থেকে আগুন লেগে গিয়েছিল। মায়াকে বাঁচাতে তখন নিজের হাত দিয়ে আগুনটা নিভিয়েছিল খালিদ। মায়ের সেই স্মৃতিটা মনে পড়ে গেল। খালিদ মায়ের হাতটা তার হাতে নিয়ে মায়াকে একটু কাছে টেনে নিল। কাছে নিয়ে বলল, এত কিছু করেছি তোমার ভালোবাসা পেতে, তুমি দাওনি। তুমি আজকেও কাঁদছো সেই আবিদের জন্যে, যে তোমাকে তখন দাম দেয়নি যখন তোমার ওকে দরকার ছিল। কেন আমাকে ভালোবাসা যায় না মায়া? কেন? আমার ভালোবাসা কি কমতে ছিল? কেন আজকে আবারও সেই আবিদকে তুমি ধরে বেঁধে এখান পর্যন্ত নিয়ে আসছো? কেন? এই বলে খালিদ মায়ের হাতের আংটিটা জোরে চাপ দিয়ে ধরে। মায়া ব্যথায় আবলে চিৎকার দেয়। খালিদ তখন তার দিকে তাকিয়ে বলে, ভালোবাসা দিয়ে ভালোবাসা পাইনি কেউ কোনোদিন, তাই আমি ভালোবাসাকে গোলাপ ফুল দিয়ে না, গোলাপের কাঁটা দিয়ে তুলে নেব। তোমার বিয়ে আমার সাথেই হবে, আমি তোমাকে নিজের করেই ছাড়বো, দেখে নিও।
মায়ের হাতে খুব লাগছিল, তাই তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মায়ের চোখে পানি দেখে খালিদ হেসে দিল। তোমার চোখে আমার জন্যে ভালোবাসার কান্না না আসুক, আমাকে না ভালোবাসার যে কষ্টটা আছে তা ঠিকই কান্না হয়ে বের হবে। আমি কাঁদাবো তোমাকে। একবার বিয়েটা হয়ে যাক, তারপর এই খালিদের ভালোবাসার সুদে আসলে সব শোধ করবে আমার মৌরি, তাই না জান? এই বলে মাকে আরেকটু কাছে টেনে নিল। তারপর চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মায়ের হাতটা নিজের মুখের সামনে ধরলো। তারপর সময় নিয়ে সেখানে চুমু খেলো। এরপর মায়ের ডান পাশের গালে এক চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। হাত ছাড়া পেতে মায়ের চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল সেখান থেকে। ভোর হয়ে এসেছে, কিন্তু যতই বেলা যাচ্ছে মায়ের কষ্টের দিন আরো জলদি জলদি কাছে আসছে। আয়নার পাশে দাঁড়িয়ে মায়া বলল, কেন আমাদের মেয়েদেরই নিজের রূপের এত বড় হিসেব দিতে হয়? আমরা নিজেরা কি বানাই এমন রূপ? কেন আমাদেরই সহ্য করা লাগে? কোনো মেয়ে কাউকে ভালোবাসতেই পারে, কিন্তু রূপ না থাকলে সে ভালোবাসার দাম নেই। আর যদি মেয়েটার রূপ থাকে তাহলে তাকে যে ক্ষমতাবান ব্যক্তি ভালোবাসবে তার কাছেই সারা জীবন মেয়েদের দাসী হয়ে থাকতে হবে। কেন আমাদের নিজেদের কি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই? এমন সময় তার ডাক পড়লো। সবাই তাকে নিচে ডাকছে। গানের অনুষ্ঠান চলছে। মায়া তার ওনাটা নিয়ে বেরিয়ে পড়লো। একে একে সবারই গানের পালা আসতে লাগলো। তারপর আসলো মায়ের পালা। মায়াকে বলা হলো তার সবচেয়ে একটা প্রিয় গান গাইতে, যে গানটা সে কখনোই ভালো লাগার বাইরে যেতে দিবে না। মায়া অনেকক্ষণ চুপ করে রইল। খালিদ তার কানে কানে কিছু বলতেই মায়া তার দিকে বিস্মিত হয়ে তাকালো। তারপর নিজেকে সামলে সে গান ধরলো। কবিতায় বলেছিলে চন্দ্র রাতে তুমি আসবে বলে, এরপর কেটে গেছে কত না ভরা পূর্ণিমা। স্বপ্নতে বলেছিলে বৃষ্টি এলে ডাকবে কাছে, এরপর ঝরে গেছে কত না বর্ষাধারা। হঠাৎ আবিদের কথা মনে পড়লো। সময়টা বেশি না, 2004 বা 5 হবে, যখন সে সুমন স্যারের কোচিংয়ে পড়তো। মায়া একদিন আবিদকে এসে বলেছিল এক সিডির দোকান থেকে হাবিবের একটা অ্যালবাম কিনে দিতে, যার নতুন কণ্ঠ ছিল কণিকা। টাকাটা মায়া দিয়েছিল, কিন্তু আবিদ অ্যালবামটা মায়াকে গিফট করে দিয়েছিল। মায়া তখন প্রায় আবিদকে এই গানটার কথাই বলতো। আবিদ দুষ্টামি করে বলতো, এর চেয়ে কত সুন্দর গান আসবে আর যাবে। মায়া তখন চোখ মুখ বেঁচিয়ে বলতো, এই গানটা আমার অনেক প্রিয়, থাকবো যত দিনই যাক। আমার এই গানটা কেউ ভুলাইতে পারবে না। আবিদ এবার মায়ের দিকে এক পলকে তাকিয়ে রইল। মায়া গান গেয়েই যাচ্ছে। বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবে এই আমাকে, চেয়ে দেখো এই বুকে আজ কত শত নীল বেদনা। আবিদ ভালো করে তাকিয়ে রইল মরিয়ম নামের সেই মেয়েটির দিকে, যার কণ্ঠ, যার কানের কষ্ট, অনুভূতি সবকিছুরই মিল রয়েছে মায়ের সাথে। আবিদ তার নজর সরিয়ে নিতে পারছিল না। সারাদিন আজকে মরিয়মকে নিয়ে অনুসন্ধান করেছে আবিদ, ফলাফল শূন্য। যেন নিজেকে আড়াল করতে মরিয়ম এমন লুকিয়ে থাকে। হঠাৎ আবিদের মনে পড়ল মরিয়মের খালিদের এঙ্গেজমেন্টের কার্ডের কথা। সে দৌড়ে গিয়ে সেই কার্ডটা খুঁজতে লাগলো। বেডের নিচে পড়ে থাকা কার্ডটা উঠে দেখলো সেখানে লেখা কনে মরিয়ম আক্তার মায়াবতী মৌরি। এটা দেখে আবিদ মাটিতে বসে পড়ল। তার চোখে পানি, মুখে হাসি। মনে মনে ভাবলো এত কাছে থেকেও সে মায়াকে চিনতে পারেনি। সে আবার উঠে দাঁড়ালো। তার শরীরে শক্তি নেই, সে হিলতেও পারতেছে না, তবুও সে দাঁড়ালো। বাইরে বের হতেই আরো বেশি নিশ্চিত হতে মরিয়মের ভাইকে সে ডাকলো। কানিজের বিয়ে উপলক্ষে তার ভাই ভাবিকে নিয়ে চট্টগ্রামে এসেছে। সে তাকে ডেকে বলল, আচ্ছা ভাইয়া, আপনারা কখনো কি ঢাকা গিয়েছিলেন মরিয়মকে নিয়ে? তার ভাই হাসি দিয়ে বলল, সেই তো খুবই পুরনো কথা। এই কিছু 2003-04-এর মধ্যে গিয়েছিলাম। ওই যে নাজিরা বাজার আছে না পুরান ঢাকার, ওইখানেই থাকতাম। আবিদের এবার সত্যি সত্যি হার্ট ফেল হচ্ছে। যে মায়াকে আমি দিনরাত এক করে খুঁজছিলাম, সে মায়া এতদিন ধরে আমার সামনেই ছিল, কিন্তু আমি একটু চিনতে পারিনি। এইটা কিভাবে হলো? এই কারণেই কি মরিয়ম আমার কাছে আসলেই আমার শুধু মায়ার কথা মনে পড়তো? তাই বলে কি কাল রাতে মরিয়ম আমার গল্প শুনে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল? মরিয়ম তাহলে শুধু মরিয়ম না, আমার মায়া। আবিদ খুশিতে কেঁদে ফেলল। মায়া এখনও আমাকে ভালোবাসে, তার চোখে এখনও আমার প্রতি ভালোবাসা দেখা যায়। ব্যাস, আমার গাফিলতির জন্যে এতদিন আমার থেকে দূরে ছিল মায়া, কিন্তু আর না, আমি এইবার তাকে পেয়েই ছাড়ব। আবিদ চোখ মুছে আবার নিচে চলে আসলো। গানের আসর খুব জমে উঠেছে। আজকের ইভেন্টের প্ল্যান অনুযায়ী এখন সব লাইট অফ হয়ে যাবে, আর যে গান গাইবে তার উপর শুধু স্পটলাইট থাকবে। তাই হলের অন্ধকারে আবিদ মায়াকে আবার হারিয়ে ফেলল। সে এখনই মায়ের কাছে যেতে চায়। সে মায়াকে বলতে চায় যে সে তাকে কতটা ভালোবাসে। এরই মধ্যে তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে কানিজের পিএকে ফোন দিয়ে বলল, হ্যালো, হ্যাঁ আমি আবিদ। মিস মরিয়মকে একটু উপরের গেস্ট রুমে আসতে বলুন, কাল বিয়ে নিয়ে কিছু অ্যারেঞ্জমেন্টস দেখানোর আছে। যেমন সে চিন্তা করলো ঠিক তেমনই হলো। মায়ের গেস্ট রুমে এসে পড়লো। এসে আবিদকে দেখে বলল,
জি, কোনো কাজ ছিল? আবিদ বলল, গান তো খুবই ভালো গাইতে পারেন। যেমন গান গাইতে পারেন তেমনই আপনার নাচও খুব সুন্দর। মায়া বলল, দেখেন, যদি শুধু এগুলাই বলতে হয় তাহলে আমি যাই, কেউ দেখলে খারাপ ভাববে আমাদের। আবিদ বলল, আরে না না, অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজে ডেকেছি আপনাকে, একটু বসুন। মায়া বসলো। আচ্ছা, কাজটা ছিল, আপনি কি সত্যি খালিদকে বিয়ে করতে রাজি আছেন, নাকি এইসব শুধুই লোক দেখানো? এবার মায়া খেপে গেল। কি সমস্যা আপনার? ভরা মজলিস থেকে ডেকে এনে এইসব ফাউল কথাবার্তা বলছেন কেন আপনি আমার সাথে? আপনি কি ভুলে গেছেন আমি কি করতে পারি? আমি কে? আবিদ হেসে বলল। ভুলিনি তোমাকে মায়া। মায়া একেবারে চুপ হয়ে গেল। তার বড় বড় চোখগুলো ভয়ে আরো বড় হয়ে গেল। তার বুকটা আবার জোরে জোরে ধুকধুক করতে লাগলো। সে দৌড়ে পালাতে নিল, কিন্তু আবিদ তার হাতটা ধরে তাকে দেয়ালের সাথে ঠেকিয়ে নিল। মায়া ভয়ে চিৎকার দিতে চাইলো, কিন্তু তার মুখ চেপে ধরে ফেলল আবিদ। দুজন দুজনের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে আবিদ ফু দিয়ে মায়ের কপালের উপর থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে নিয়ে কপালে একটা চুমু খেলো। অনেকক্ষণ মায়ের নিস্তব্ধ হয়ে রইল। তার হাত পা অসাড় হয়ে আসলো। আবিদ আস্তে আস্তে কপাল ছেড়ে নাকে চুমু দিল। এতেই মায়ের সদ্বিদ ফিরে আসলো। আরেকটা ভুল করার আগেই মায়া তাকে জোর করে ছাড়াতে চাইলো। এতে করে মায়ের হাতের কাছের ছুরিটা ভেঙে গেল। আবিদ বুঝলো আর এগুলো ঠিক হবে না, তাই মায়াকে এবার তার কাছে টেনে জড়িয়ে ধরলো। মায়ের আর আবিদের ভিতরে তখন একসাথে যেন অনেকগুলো বোমা বিস্ফোরিত হলো। মায়াও আবেগে ভেসে আবিদকে জড়িয়ে ধরে নিল। কিন্তু হঠাৎ করে খালিদের কথা মনে পড়লো মায়ার। মায়া আবিদকে এক ধাক্কা দিয়ে সরিয়ে বলল, সরি, আমাকে মাফ করবেন, আমি পারবো না। কি পারবে না মায়া? আমি খালিদকে ধোঁকা দিতে পারবো না। দেখেন, খালিদ আমার বাগদত্তা, আর তাকে ছাড়া অন্য কারো কথা ভাবাও আমার জন্য পাপ। আমাকে মাফ করবেন। আমি আপনার জন্য তাকে ধোঁকা দিতে পারবো না, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি কি তোমাকে পাগলের মতো ভালোবাসি না মায়া? তুমি আর আমি, আমরা দুজন দুজনকে কত কত বছর ধরে ভালোবাসি মায়া। কত কত দিন এই অপেক্ষায় কাটিয়েছি যে একদিনের জন্যে হলেও আমরা এক হব। এই এক জীবনে তুমি ছাড়া কাউকে এইভাবে ভালোবাসতে পারিনি আমি। তোমার অপেক্ষায় ছিলাম এত বছর। এখন আমাদের এক হওয়ার সময়, এমন করছো কেন? মায়া বলল, হ্যাপি এন্ডিং শুধু ফিল্মে হয়, রিয়েল লাইফে না। রিয়েল লাইফে হয় না। আল্লাহ হাফিজ আবিদ। আর রইল আপনার অপেক্ষা আর ভালোবাসার। তাহলে বলবো, আমাদের এক হওয়ার জন্য সময় আর পরিস্থিতি কোনোটাই অনুকূলে নেই, আর না কোনো দিন হবে। আমি আর যাই হোক, খালিদকে ধোঁকা দিতে পারবো না। মায়ের রুম থেকে বেরিয়ে গেল। তার হাত থেকে ভেঙে পড়া চুড়িগুলো আবিদ তার হাতে নিয়ে নিল। মায়ের মাতাকে বলল, কে রে, তোর হাতে রক্ত কেন? মায়া তার হাতের দিকে তাকালো। পরক্ষণে তার মনে পড়ে গেল আবিদের সাথে তার কাটানো সে আবেগঘন মুহূর্ত, যা সে হয়তো আর কোনোদিনও ভুলবে না। না, এইসব ভাবাও তার জন্য পাপ। সে নিজেকে সামলাতে দৌড়ে তার রুমে চলে গেল। তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। আবিদ তাকে মোবাইলে ফোন করেই যাচ্ছে। সে আবিদের নাম্বার দেখে উপরে তাকিয়ে বলল, কেন আবার কেন? আবার কেন আমার মনটা ভাঙতে চাইছে সে? এমনিও কি তাকে ভুলেছিলাম? সে আবারও তার একটা নতুন স্মৃতি দিয়ে গেল আমার জীবনে। মায়া তারপর নিঃশব্দে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর খাওয়ার জন্য মায়ের ডাক পড়লো নিচে। মায়া হাত মুখ ধুয়ে খেতে নামলো। টেবিলে বসে হক সাহেব বললেন, আমার খুব ইচ্ছা ছিল কানিস আর মৌরি দুজনের বিয়ে আমি নিজ হাতে একই দিনে করাবো, কিন্তু মৌরি এখনই বিয়ে করতে চায় না বলে তার বিয়েটা পিছিয়ে গেছে। কিন্তু আজকে আমার ছেলে আমাকে নতুন করে একটা প্রস্তাব দিয়েছে। সে বলছে কেননা মৌরিও আর তার কাবিনটাও কালকে কানিস আর জাহিদের কাবিনের সাথে হয়ে যাক, বাকি অনুষ্ঠান না হয় 1 বছর পরেই হবে। কি বলেন আপা? আপনি রাজি থাকলেই কালকে এই দুজনের 4 হাতও এক করে দিতাম। মায়া এই কথা শুনে মূর্তির মতো জমে গেল। মায়ের মা তো খুশিতে গদগদ হয়ে উঠলেন। তিনি আর কিছু না ভেবে হ্যাঁ করে দিলেন। মায়াকে আজকাল তার কাছে অন্যরকম লাগছিল। মেয়েটাকে নিয়ে তার চিন্তা ভাবনা শেষ নেই। মায়ার মা কত কত দোয়া দিতে লাগলো মায়া আর খালেদকে। দুজনের মাথার উপর টাকা ছুঁয়ে নজর নামিয়ে নিল। আবিদ মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু মায়া তার চোখ জোড়া আর উপরে তুলে তাকালো না। খালিদ মায়া আর আবিদের নীরব যুদ্ধটা দেখতে পেল। সে তাচ্ছিল হেসে আবিদকে বলল, আয়োজনটা আরও বড় করে করো। কাল আমাদেরও বিয়ে পড়ানো হবে। জুমার পর প্রথম আমাদের বিয়ে পড়ানো হবে, আর পরে কানিসের। বলে সেখান থেকে উঠে গেল। মায়া একেবারে স্তব্ধ হয়ে রইল। রাত ঘনিয়ে আসলো। মায়াকে আবিদ মেসেজ করলো, মায়া প্লিজ, এমন করো না। আমার ভালোবাসা ফিরিয়ে দিও না প্লিজ। তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব, তুমিহীনা জীবন আমার কাছে মরণ সমতুল্য। চলো আমরা পালিয়ে যাই। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ আমাদের বুঝবে না।
তুমি খালিদকে ভয় করো, ভালোবাসো না। বিয়েটা সারা জীবনের ব্যাপার, যেটা ভয় দিয়ে কাটানো সম্ভব না। প্লিজ কাম ব্যাক। আই লাভ ইউ। প্লিজ। মায়ের চোখ থেকে অশ্রুগুলো মুক্তদানার মতো গড়িয়ে পড়লো। সে নিজেকে সামলে তাকে উত্তরে লিখলো, আমি আপনাকে ছাড়া এত বছর কাটিয়ে দিয়েছি, আগেও কাটিয়ে দিব, কিন্তু আমি খালিদ আর আঙ্কেলকে ধোঁকা দিব না। তারা আমার জন্য আর আমার পরিবারের জন্য অনেক কিছু করেছে। আপনাকে ছেড়ে ভালো থাকলেও তাদের ধোঁকা দিতে আমি বাঁচতে পারবো না। তাই ভালো হবে আপনি আমাকে ভুলে যান। আমাদের মধ্যে আর কিছু সম্ভব না। অন্যজনের বাগদত্তাকে আর এইভাবে মেসেজ আর ফোন দিয়ে হেনস্থা করবেন না আশা করি। প্লিজ আমাকে ভালোভাবে বাঁচতে দিন। আবিদ এই মেসেজটা পড়ে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আর কিছুই লিখলো না। মনে মনে ভেবে নিল, মায়াই যখন এমন নিষ্ঠুর হয়ে গেছে, তাহলে সেও একেবারে নির্দয় হয়ে যাবে। আর চাই না তার এই নির্বোধ রমণীকে, যে নিজের মনে বুঝে না, তাকে আর কিছু বলাই বেকার। সকাল হয়ে গেল। একটা নির্ঘুম রাত কাটলো মায়া আর আবিদের। এদিকে সবাই মায়া আর কানিজকে নিয়ে ব্যস্ত। কেউ কেউ তাদের হলুদ লাগাচ্ছে, কেউ কেউ তাদের গোসলের ব্যবস্থা করছে, কেউ কেউ তাদের গোসলের ব্যবস্থা করছে, কেউ কেউ তাদের বিয়ের শাড়ি গোছাচ্ছে। সকাল থেকে মায়া খেয়াল করলো আবিদ তার আশেপাশে নেই। চারদিকে সে খুঁজতে লাগলো, কিন্তু আবিদকে সে খুঁজে পেল না। মায়া আর কানিজকে নিয়ে যাওয়া হলো পার্লারে। জুম্মার নামাজ শেষে সব ছেলেরা একত্রিত হলো হলরুমটাতে। বিয়ে পড়ানোর জন্য বড় একটা স্টেজ করা হয়েছে। মাঝে দেয়া আছে ফুলের পর্দা। বিয়ে পড়ানোর সময় বরকনে দুজনে পর্দার এপার ওপার থাকবে। আর বিয়ে পড়ানো শেষ হতেই পর্দা সরিয়ে ফেলা হবে। এখানে দুই কণাও হাজির হলো। বিয়ে পড়ানোর জন্য তাদের নেওয়া হলো হলরুমে। তাদের সামনে বসেছিল খালিদ আর জাহিদ। মায়া আবারও একবার উপরে চোখ তুলে আবিদকে খুঁজে নিল। আবিদ ছিল না। কেন জানি অবাধ্য চোখ দুটো সে প্রেমিক পুরুষকেই খুঁজছে। নিজেকে ধিক্কার জানালো মায়া। তারপর শক্ত হয়ে বসে রইল। তাদের বিয়ে পড়ানো শুরু হলো। হঠাৎ করে কোথা থেকে যেন আবিদ ক্যামেরা নিয়ে হাজির। সে দুই বইয়ের সামনে থেকে ছবি তুলবে। মায়ের এই কথাটা শুনে কেমন যেন ভিতরে সব মোচড় দিতে লাগলো। পেটের ভিতরে কেমন যেন চিলিক দিতে লাগলো। বুকটা ধুক ধুক করে বেজে উঠল। কাজী আনিসুল হকের কথায় আগে জাহিদ আর কানিজের বিয়ে পড়ানো হলো, কারণ খালিদের কিছু বন্ধুরা এখনো আসেনি। তাদের ছাড়া আবার খালিদ বিয়ে করবে না। আধা ঘন্টার মধ্যে খালিদের বন্ধুরা চলে আসলো। এবার কাজী বিয়ের সব কাগজপত্র ঠিক করে মায়ের কাছে এসে বিয়ে পড়ানো শুরু করলো। বলো মা, কবুল। মায়া আবিদের দিকে তাকালো। আবিদের চোখ রক্তবর্ণ হয়েছে, যেন এক্ষুনি কান্না বেরিয়ে আসবে। মায়ের বুকটা জোরে জোরে কাঁপতে লাগলো। আচ্ছা, ছেলেরা কি কাঁদে? হয়তো কাঁদে, না হলে আবিদের চোখ এমন লাল হয়ে রয়েছে কেন? কাজী আবারও তাকে প্রশ্ন করলো। তোমার কি বিয়েতে মত আছে? যদি থাকে তাহলে বলো কবুল। মায়ের কানে যেন কোনো কথা বোঝাচ্ছে না। মায়ের মা তার পাশে এসে বলতে লাগলো, বল মা, কবুল বল, চুপ করে আছিস কেন? মায়ার মায়ের ডাকে সদ্বিত ফিরল। তারপর চোখের অবাধ্য জল মুছে নিয়ে একবার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। এই বলে সে আবারও তাকালো আবিদের দিকে। আবিদ এখনো অপলক তার দিকে তাকিয়ে আছে। আবারও তাকে কাজী বলল, মা বলো কবুল। মায়া আবারও আবিদের দিকে তাকিয়ে বলল, কবুল। আবিদের চোখ দিয়ে এবার এক ফোঁটা পানি বেরিয়ে পড়লো। আবার যেন হার্টবিট বন্ধ হয়ে আসছে আবিদের। চোখে পানি দেখে মায়ের যেন আজ আবারও হার্ট ফেল হচ্ছে, শ্বাস আটকে আসছে, হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছে। মায়ের হাত পা কাঁপছে। তার মা টের পেয়ে তার দুহাত জড়িয়ে ধরলো। কাজী আবার বলল, শেষবারের মতো বলো মা কবুল। এইবার আবিদের চোখে তাকিয়ে মায়া কবুল বলতে পারল না। অসম্ভব শরীরে কাঁপুনি দিয়ে সে এবার জ্ঞান হারিয়ে মায়ের কোলে লুটিয়ে পড়ল। তার আর কিছুই মনে রইল না। সাদা একটা রুমে হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল। চোখ খুলে নিজেকে সাদা চাদরে মোড়ানো এক কেবিনে আবিষ্কার করলো মায়া। কোনোভাবে বুঝতে পারলো না তার সাথে কি হয়েছে, সে এখন কোথায় আছে। তার তো আজকে বিয়ে ছিল। কথাটা মনে পড়তেই নিজের দিকে চোখ দিল সে। কিন্তু এ কি? তার পরনে হাসপাতালের রোগীদের কাপড়, হাতে যেন কিসের মেশিন লাগানো, মুখে অক্সিজেন মাস্ক। এগুলো কেমন যেন অস্বস্তিকর ঠেকলো মায়ের কাছে। আর একটু নড়চড় করতেই হাতের ক্যানোলাতে ব্যথা অনুভব করলো। অস্ফুট স্বরে উফ করলো মায়া। সাথে সাথে নার্স চলে আসলো সেখানে। তারপর নার্সটা একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসলেন। মায়ের চেক আপ করে ডাক্তার তার অক্সিজেন মাস্ক খুলে দিলেন। বয়স্ক একজন ডাক্তারকে দেখে মায়ের প্রথমেই সালাম করলো। ডাক্তার মুচকি হেসে প্রশ্ন করলো, এখন কেমন ফিল করছো মাই চাইল্ড? মায়া নম্র স্বরে বলল, ফাইন ডক্টর। আলহামদুলিল্লাহ। তোমাকে তাহলে এখন প্রাইভেট কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে, ওকে? তাহলে এখন আমি কোথায় ডক্টর? মায়ের জিজ্ঞাসা দৃষ্টি দেখে ডাক্তার বললেন, এটা সিসি উমা। আশেপাশে তোমার মতো আরও কিছু পেশেন্ট আছে এখানে। পর্দা দেওয়ার কারণে তুমি দেখছো না। শোনো, এখন কেবিনে দেওয়ার পর বেশি স্ট্রেস নেওয়া চলবে না। আস্তে আস্তে জানার চেষ্টা করবে যে তোমার কি হয়েছিল, বুঝলে? মায়ের এই প্রবীণ ডাক্তারটাকে দেখে যেন খুব পরিচিত মনে হলো। মায়া তাই মুচকি হেসে তার কথা সম্মতি জানালো। মায়ার খাড়নারে সম্মতি জানানোটা
বেশ লাগলো ডাক্তারের কাছে। আধ ঘন্টা পর মায়াকে কেবিনে শিফট করে দিলে মায়ের মা, আনিসুল হক, কানিজ, জাহিদ সবাই কেবিনে একসাথে প্রবেশ করে। সবাইকে দেখে মায়া অমায়িক হাসে। মায়ের মা মায়াকে ধরে কাঁদতে শুরু করে, কাঁদতেই থাকে। মায়া তার মায়ের কান্না দেখে বিচলিত হয়ে যায়, বারবার মাকে প্রশ্ন করতে থাকে। কি হয়েছে মা, এভাবে কাঁদছো কেন? কি হলো বলো মা, আমার কি হয়েছে? সব ভুল আমার, আমি আমার মেয়ের খেয়াল রাখতে পারিনি, মাফ করে দিস মাকে। বলেই কাঁদতে লাগলো মায়ের মা। মায়া যেন বেশ ভরকালো। মায়াকে উত্তেজিত হতে দেখে কানিজ খুব কষ্টে মায়ের মাকে সামলিয়ে সেখান থেকে সরায়। ডাক্তার বারবার বলেছেন মায়া যেন অস্থির না হয়, এমনভাবে তার সাথে কথা বলতে হবে, নিজেদের এই অনুভূতিগুলোকে দাবিয়ে রাখতে হবে। মায়ের মাকে এই কথা মনে করাতেই তিনি চুপ হয়ে যান। আনিসুল হক মায়ের মাথায় হাত রেখে বলেন, শুধু মুখে মুখেই তোমাকে নিজের মেয়ে বলে গেলাম, কিন্তু সত্যিকার অর্থে তোমার বাবা হতে পারিনি আমি। তোমার থেকে কোনো রকম অনুমতি না নিয়েই বিয়েটা দিচ্ছিলাম। মাফ করো আমাকে মা। মায়া অপলক তাকিয়ে রইল আনিসুল হকের দিকে। আনিসুল হক তার মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল। মায়া সবার চোখেই কেমন যেন হতাশা দেখতে পাচ্ছে। এক এক করে সবাই কেবিন ছাড়লো। খালিদ সেখানে হাজির হলো। খালিদকে দেখে ভয় আর অস্বস্তিতে মায়া মাথা নিচু করে ফেলল। খালিদ হালকা হেসে মায়ের কাছে বসলো। মায়ের থুতনি তুলে বলল, কথা বলবে না মৌরি? এখনও ভয় পাচ্ছ? তাকিয়ে দেখো, তোমার সামনে নতুন খালিদ দাঁড়ানো আজকে। সেরকমই নিশ্চুপ গম্ভীর খালিদ না, শান্ত ব্যাকুল খালিদ। খালিদের কথায় মায়া মুখ ফিরে তাকালো। খালিদের দিকে তাকাতে সে হতভম্ব হয়ে গেল। উস্কো খুস্কো চুল, অগোছালো গায়ের কাপড়টা, চোখের নিচে কালো দাগ। খালিদ তার হাতটা নিজের হাতে নিয়ে আংটিটা খুলে ফেললো। মায়া অবিশ্বাস্য চোখে তাকালো। তৎক্ষণাৎ খালিদের অসহায় চেহারাটা নজরে এলো। মায়াকে এইভাবে তাকাতে দেখে খানিকটা হাসলো খালিদ। তারপর বলল, এতদিন তোমাকে পাওয়ার নেশা ভর করেছিল, কোনোদিন বোঝার চেষ্টা করিনি যে তুমিও মানুষ। তোমারও কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে। সবসময় নিজের ইচ্ছেগুলো তোমার উপর চাপাতে চেয়েছিলাম, কিন্তু এবার একবার তোমাকে হারানোর ভয় আমার চোখ খুলে দিয়েছে মৌরি। আমি শুধু চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। তোমার ঠোঁটে না, শুধু তোমার পুরো কায়া জুড়ে খুশি দেখতে চাই আমি। যদি আমাদের এই বন্ধন তোমাকে আমার থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয়, তাহলে প্রয়োজন নেই আমার এই বন্ধনের। এই সম্পর্ক তোমার সুস্থতা থেকে অনেক ঠুনকো। তুমি তাড়াতাড়ি সুস্থ হও শুধু। এরপর তুমি যা চাইবে, যেভাবে চাইবে সেভাবেই হবে। মায়ের চোখ থেকে দুফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। মানুষটাকে সে ভালো না বাসলেও খুব বেশি সমীহ করে। এই মানুষটা একসময় তার প্রিয় বন্ধুদের একজন ছিল। মায়ের জীবনের সব গোপনীয় তথ্য সে জানে। মায়ের পছন্দ অপছন্দ তার মাও এত জানে না যতটা খালিদ জানে। মায়া তবুও কোনোদিন তাকে ভালোবাসতে পারেনি। আজকে যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে একটু চেষ্টা করলে কি খুব বেশি ভুল হতো। তখনই তার মাথায় আসলো তার কি হয়েছে, কতদিন ধরে সে এখানে। তাদের তো সেদিন বিয়ে ছিল। খালিদের হাতটা ধরেই মায়া আস্তে করে জিজ্ঞেস করলো, আমার কি হয়েছিল? আমার কি কোনো বড় সমস্যা হয়েছে? আমি কতদিন ধরে এইখানে? সবাই এত দুঃখী দুঃখী কেন? বলো না, আমি কতদিন ধরে এইখানে? বেশি দিন না, আজকে 5 দিন তুমি এখানে। মায়া খালিদের কথায় ভ্রু কুঁচকে ফেললো। এতদিন পর আমার জ্ঞান ফিরেছে? না, এর আগেও 2বার ফিরেছিল। ডাক্তার ঘুমের ওষুধ আর অক্সিজেন দিয়ে রেখেছিল, কারণ তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে নেই হয়তো তোমার। আমার কি হয়েছিল খালিদ? তখনই রুমে ঢুকতে ঢুকতে আবিদ বলল, তেমন কিছু না মিস মরিয়ম, আপনার বেশি কিছু হয়নি, জাস্ট একটা ছোটোখাটো মাইল্ড স্ট্রোক হয়েছে। কি? মায়ের উত্তেজিত হতে দেখে খালিদ বলল, আহা মৌরি, আস্তে। এতটা হাইপার হওয়ার তো কিছু বলেনি আবিদ। মায়া এতক্ষণে খেয়াল করলো তার আরেক পাশে আবিদ বসা। মায়া ভয়ে খালিদের দিকে তাকালে খালিদ বলল, এটা আবিদের বাবা, মিস্টার রায়হানের হসপিটাল। যিনি তোমার ট্রিটমেন্ট করছিলেন উনিই আবিদের বাবা। তোমাকে আবিদে এখানে ট্রান্সফার করিয়েছে। আমরা এখন ঢাকায় আছি। ছোট্ট একটা স্ট্রোক হয়েছিল তোমার, সুগার লেভেল লো হওয়ার দরুন। এখন একটা স্টেবল আছো, চিন্তা নেই। মায়ের যেন চরম অবাক হওয়ার দিন। সবকিছুই তার মাথার উপর দিয়ে বিদায় নিচ্ছে। এর মধ্যে আবিদ বলল, এতটুকু সাহস নিয়ে উনি গিয়েছিল মহান হতে, নিজের অনুভূতি ত্যাগ করে যাচ্ছিল আরেকজনকে বিয়ে করতে। এতই যদি দায়িত্ববোধ ছিল তাহলে আমাকে ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত ঠেললে কেন? আর মানলাম ঠেলেছ অনুভূতির দাপটে, তাহলে আবার ফিরিয়ে দিলে কেন? মায়ের মনটা যেন আবারও বিষে গেল। সত্যি তো, যদি আবিদকে খালি হাতে ফেরানোরই ছিল, তাহলে এতদিন নিজের কাছে কাছে কেন রেখেছিল? সে অন্যায় করেছে, খুব বড় অন্যায়। খালিদ এবার রাগ দেখিয়ে বলল, আহা আবিদ, অনেক হয়েছে। তো মৌরি, একটা কথা সবসময় মনে রাখবে, ভালোবাসলে সেটা আঁকড়ে ধরে বাঁচতে হয়, দরকারে বেহায়া হতে হয়। এভাবে মাঝপথে ছেড়ে দিতে হয় না। এতই স্যাক্রিফাইস করার থাকলে অন্য কোনো কাজ খুঁজে নেওয়া দরকার। কারণ ভালোবাসলে তার জন্য সেই ভালোবাসাটা হবে স্বার্থপরের মতো, কখনো যেন হাত ছাড়া না হয়।
আর আবিদ আমাদের মৌরিকে যদি আর কিছু বলেছো তাহলে মনে রেখো আমি বিয়ে করতে দিব না। মায়া নিষ্প্রাণ চোখে জিজ্ঞেস করলো, বিয়ে? কার বিয়ে? আবিদ হেসে বলল। তোমার বিয়ে। মায়া প্রশ্নসূচক তাকিয়ে রইল আবিদের পানে। খালিদ হেসে উত্তর দিল, ডাক্তার সাহেব বলেছেন আর 3 দিন পর তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো, আর সেদিনই তোমার বিয়ে। বিয়েটা যে অর্ধেক ফেলেই চলে এসেছো সেটা পূরণ করতে হবে না? মায়ের বুকে আবারও মোচড় দিল। এই না খালিদ বলল তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না, আবারও তাকে বিয়ে করতে কেন বলছে? আবিদ আর খালিদ দুজনেই ব্যাপারটা বুঝলো, তারপর হো হো করে হেসে দিল। মায়া তাদের হাসি দেখে হকচকে গেল। খালিদ বলল, বিয়ে তোমার হবে, কিন্তু বর হবে অন্য কেউ। মায়া চোখ নামিয়ে নিল। এতক্ষণে ব্যাপারটা সে ধরতে পারল, কিন্তু খালিদের চোখে তাকাতে তার অস্বস্তি হচ্ছে। খালিদ তার নামানো চোখে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মায়ের আরেকটু কাজ ঘেঁষে বসলো আবিদ, তারপর নিচু হয়ে তার কানে কানে বলল, কি গো আমার মায়ামণি, হবেন নাকি আপনার আবিদ ভাইয়ার বউ? বিয়ের পর কিন্তু রোজ আমাকে নেচে দেখাতে হবে। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। মায়া লজ্জায় তাড়াতাড়ি এক হাতে আবিদের মুখ ধরে ফেলল। আবিদ মুচকি হেসে হাতটা সরিয়ে বলল, আর ইউ রেডি টু বি মাই মিসেস? যদি রাজি থাকো তাহলে বলো কবুল। মায়া আবারও চোখ বন্ধ করে বলল, কবুল। আমার আবিদ ভাইয়ার সব কিছু কবুল। মায়ের এমন স্বীকারোক্তিতে আবিদ অবাক হয়ে গেল। তারপর দুজনে হাসতে লাগলো। সেই দৃশ্য কেবিনের বাইরে দাঁড়িয়ে কানিজ আর খালিদ দেখলো। কানিজ ভাইয়ের কাঁধে হাত রাখতেই খালিদের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। খালিদ সেই জলটুকু সন্তর্পণে মুছে বলল, জানিস তো বোন, প্রতিটি গল্পে একটা জুটির সর্বদা মতিরেণু সমপয়েত ঘটে। এর অর্থ জানিস কি? এর অর্থ হলো কোনো কিছুর সমাপ্তি যা সুন্দর হওয়া বাঞ্ছনীয়, কিন্তু সে গল্পগুলোর মাঝে হারিয়ে যায় আরেকজনের গল্প, যে গল্পের অংশ তো ছিল কিন্তু গল্পটা তার ছিল না। তার গল্পটা হয় বিয়োগান্তক, যার গল্পে শেষের দিকে তার কেউ থাকে না, কিন্তু তাই বলে গল্প থেমে থাকে না। বিয়োগান্তক গল্পটাও চলতে থাকে নিজের ভিতরে ভালোবাসা হারানোর অনুভূতি নিয়ে। জানিস তো একটা প্রবাদ আছে, ইটস হার্ড টু টার্ন দ্য পেজ ওয়েন ইউ নো সামওয়ান ওয়ন্ট বি ইন দ্য নেক্সট চ্যাপ্টার, বাট দ্য স্টোরি মাস্ট গো অন। সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।